আসসালামু আলাইকুম। মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ, আহ, আজকে মার্চ ফরওয়ার্ড ফ্রি কোচিং ফর বিসিএস এন্ড আদার্স পেজ থেকে আমি লাইভে এসেছি। এম ওবায়দুল্লাহ চৌধুরী। আপনাদের সাথে আমার বলা যায় প্রায় নিয়মিতই দেখা হয়। আজকেও আপনাদের জন্য একটা বিশেষ দিন, মার্চ ফরওয়ার্ডের জন্য বিশেষ দিন, আমাদের জন্য একটা বিশেষ দিন। সেটা হচ্ছে আমরা ক্যারিয়ার সংশ্লিষ্ট আপনাদেরকে শুরু থেকেই বলে আসছি, আপনাদের ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় সব ধরনের কোর্স নিয়েই আমরা মার্চ ফরওয়ার্ড থেকে কাজ করার চেষ্টা করব এবং তারই ধারাবাহিকতায় তারই অংশ হিসাবে আমরা আজকে নতুন একটি কোর্সের ওরিয়েন্টেশন করতে চাচ্ছি। সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ। আমরা ব্যাকরণ সম্পর্কে পড়তে গিয়ে ছোটকালে পড়েছিলাম, পড়া জানতে হবে, লেখা জানতে হবে, শুনে বুঝতে হবে, লিখে প্রকাশ করতে হবে। এই সবকিছু যোগ্যতা আমাদের দরকার এবং বর্তমান সময়ে যেটা আমাদের কমিউনিকেশনের জন্য সম্ভবত সবচেয়ে শক্তিশালী টুল হচ্ছে কথা বলতে পারা। আমরা যখন কারোর সাথে নতুন করে ইন্ট্রোডিউস হই, নতুন করে কাউকে চিনি, নতুন করে কারোর সাথে কারোর সান্নিধ্যে আসি, আমরা কিন্তু তার লেখা দেখি না, আমরা তার সাথে সরাসরি কথা বলি। আমি নিজে কথা বলি, আবার আমরা কান দিয়ে সেটা শুনি, সেটা নিয়ে আবার রেসপন্স করি, ইত্যাদি 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 ইত্যাদি। তো আজকে আমরা যে নতুন কোর্স নিয়ে কথা বলছিলাম, আমাদের যারা শুনছেন সবাইকে কানিজ ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, যারা শুনছেন আরো আরো যারা সালাম দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, জানাচ্ছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মার্চ ফরওয়ার্ড স্পোকেন ইংলিশ কোর্সে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার সাথে আছেন আপনাদেরকে স্পোকেন ইংলিশের গুরুত্ব, আমাদের স্পোকেন ইংলিশ কোর্স কেন করা দরকার, স্পোকেন বা স্পিকিং ইংলিশে আমাদের গড়পড়তা ছাত্রছাত্রীদের দুর্বলতা কোথায় এবং সবচেয়ে বড় বিষয় এটা কিভাবে ওভারকাম করা যায়। আমরা কিভাবে ইংলিশ স্পিকিং এ ভালো করতে পারি, ফ্লুয়েন্ট হতে পারি, অথবা কাজ চালাতে পারি, ডেভেলপ করতে পারি। এই সমস্ত বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন আজকে একজনের সাথে আপনাদের অবশ্যই মার্চ ফরওয়ার্ডের খুবই জনপ্রিয় একজন শিক্ষক, আমাদের একজন সিনিয়র সহকর্মী এবং খুবই তুমুল জনপ্রিয় একজন শিক্ষক বদরুল হাসান স্যার। তার সাথে আপনাদের আগে থেকেই পরিচয় আছে। তিনি আমাদের অলরেডি বিসিএস প্রোগ্রামে এবং প্রাইমারি প্রোগ্রামে ইংলিশ বিষয়ে পাঠদান করিয়ে যাচ্ছেন। আরেকজনের সাথে আমি আজকে নতুন করে বদরুল হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভাই। আর আরেকজন হচ্ছেন, আমরা আরেকজনকে কানেক্ট করে নিচ্ছি, মাহমুদুল হাসান সাইফুল ভাই, সাইফুল স্যার, এবং আমার অনেক পুরনো, আমরা প্রায় সেই সম্ভবত 6-7 সাল থেকে একসাথে কাজ করে আসছি। এক সময়ে সাইফুলসের খুবই জনপ্রিয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার মাহমুদুল হাসান। তো স্যারকে আমরা পেয়েছি, স্যার বর্তমানে টিকে গ্রুপে সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে ম্যানেজার হিসেবে কাজ করছেন। আমরা তো টিকে গ্রুপ সম্পর্কেও হয়তো সুযোগ হলে আমরা ফাঁকে জানবো তার রেসপন্সিবিলিটিস গুলো কি, বা তিনি যে জবটি এখন করছেন সেখানে তার যে স্পিকিং ক্যাপাসিটি সেটা তাকে কোনো সহযোগিতা ছিল কিনা, করে থাকলে সেটা কি রকম, সেই বিষয়ে আমরা শুনবো। একটু বলে রাখি, আপনারা সম্ভবত 16 মার্চ, আমার যদি ভুল না হয়, আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ হয়েছিল। আমাদের আজকে সম্মানিত শিক্ষক বদরুল হাসান স্যার আমাদেরকে অনেক ভালো ভালো গান শুনিয়ে আমাদেরকে মুগ্ধ করেছিলেন এবং আমাদের বদরুল হাসান স্যারের যে একটা গানের সত্তা আছে, উনি যে একজন ভালো ভোকাল, এই বিষয়ে আমি প্রথম জেনেছিলাম আমাদের আরেকজন প্রিয় শিক্ষক, খুবই তুমুল জনপ্রিয় শিক্ষক, আমাদের প্রিয়জন মাহমুদুল হাসান স্যারের কাছ থেকে। তারাও সম্ভবত দুইজনেই নতুন পরিস্থিতিতে আজকে নতুন একটা প্ল্যাটফর্মে কাজ করছেন, আজকে হাজির হয়ে আছেন। আমি তাদের দুইজনকে শুভেচ্ছা জানাই। প্রথমে বদরুল হাসান স্যারের কাছ থেকে জানতে চাই, স্যার কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। মাহমুদুল হাসান স্যার, স্যার আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড ইভিনিং। আমরা আজকে কথা বলবো মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যদের, তরুণ জনগোষ্ঠীর উদ্দেশ্যে। আমাদের বদরুল হাসান স্যার
স্যার অলরেডি জানেন, মাহমুদুল হাসান স্যারও আমার মনে হয় ইতিমধ্যে জেনেছেন, আমরা মূলত তরুণ জনগোষ্ঠীকে নিয়ে কাজ করি যারা হয় লার্নিং পিরিয়ড, অর্থাৎ যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির বর্তমান রানিং স্টুডেন্টস তারা, অথবা গ্রাজুয়েশন শেষ করার পরে তাদের পজিশন হচ্ছে জব সিকার্স। এবং আমরা দেখেছি আমরা যখনই কোনো একটা কম্পিটিশনে যাই সেক্ষেত্রে ইংরেজি আমাদের জন্য একটা বড় বাধার দেওয়াল হয়ে আসে। ইংলিশ এবং ইংরেজি বলতে একদিক থেকে বলতে গেলে এটা শুধু কেবলই একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। আবার যখন এটাতে আমাদের পারফর্ম করতে হয় তখন এটা শুধু আর ভাষা হয় না, এটা যোগাযোগের অনেক ধরনের মাধ্যমগুলোর সবগুলোর এখানে ইউজ হয়। আমরা স্পিকিং এর কথা বলছি, লিসনিং, রিডিং, রাইটিং সবগুলো ক্যাপাসিটি নিয়েই সেখানে আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, পারফরমেন্স করতে হয়, ফেস করতে হয় প্রতিনিয়ত। এখন আমি প্রথমে আমাদের শ্রদ্ধেয় বদরুল হাসান স্যারের কাছ থেকে জানতে চাইবো, আমি আলোচনায় প্রথমে তাকে স্বাগত জানাবো। আমি বদরুল হাসান স্যারকে ইনভাইট করার আগেই কথা বলার জন্য আমি একটু আমাদের তরুণ বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা শুনছেন, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। আমি প্রথমে আগামী 1 মিনিটের মধ্যে সবার কাছ থেকে একটু শুনতে চাই, আপনারা সকলেই জানেন মার্চ ফরওয়ার্ড মূলত প্রান্তিক জনগোষ্ঠীকে টার্গেট করে কাজটা করে। যারা শহুরি জীবনে আছেন, যারা অনেক ধরনের আধুনিক শিক্ষা ব্যবস্থা, টেকনোলজির সুযোগ সুবিধা পান ঢাকা, চট্টগ্রাম, খুলনা বিভিন্ন বিভাগীয় শহরের, তাদের চেয়েও আমাদের প্রাইম ফোকাসটা হচ্ছে যারা গ্রামীণ অঞ্চলের ছেলেমেয়ে, মফস্বলের ছেলেমেয়ে যারা আছেন, প্রান্তিক অনগ্রসর জেলাগুলোর যারা তরুণ বন্ধুরা আমাদের আছেন, তারা যেন আমাদের প্রোগ্রাম থেকে বেনিফিটেড হন। সুতরাং কারা আছেন, কোথা থেকে আছেন তারা একটু জানাবেন, কমেন্ট করে একটু জানাবেন। আমি সবাইকে বলবো আপনারা এই আলোচনাটা আমাদের প্রিয় বদরুল হাসান স্যার এবং প্রিয় মাহমুদুল হাসান স্যারের সাথে আজকে যে স্পোকেন ইংলিশের সেশন, এই সেশনটা আপনারা আপনাদের টাইম লাইনে একটু প্লিজ শেয়ার করবেন, সো দ্যাট অন্যরাও মার্চ ফরওয়ার্ডের স্পোকেন ইংলিশ প্রোগ্রাম সম্পর্কে ফ্রি অথবা মাত্র 200 টাকা ফ্রি, যার আর্থিক ইনক্যাপাসিটি আছে, যে অক্ষম, সে ফ্রি এটা করতে পারবে। আর যারা দিতে চায় একটু আমাদের টোটাল খরচের খুব সামান্য একটি অংশ, মাত্র 200 টাকা দিয়ে স্পোকেন ইংলিশ কোর্সটি করতে পারবে। সুতরাং আপনারা নিজেরা তো এই কোর্সটার সুবিধাটা নেবেন, পাশাপাশি আপনাদের পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জন, ফ্যামিলি মেম্বার যারা আছেন তারাও যেন এই কোর্সটি থেকে বেনিফিটেড হতে পারেন। তারাও যেন, অনেকেই আমাদের একটা সংকোচ আছে, আমরা অনেক সময় প্রাতিষ্ঠানিকভাবে অনেকে একটু সিনিয়র বয়স হয়ে গেলে, একটু বয়স হয়ে গেলে আমরা আর প্রাতিষ্ঠানিকভাবে যে অনেকে সাই ফিল করি। এই অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার কারণে আমাদের একটা বড় ধরনের সুযোগ হয়ে আছে। আমরা ঘরে বসেই এই যে 2জন শিক্ষকের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিলাম, এরা 2জন কিন্তু তুমুল জনপ্রিয় শিক্ষক এবং ওরা খুবই কম্পিটেন্ট, খুবই স্কিলড এবং তারা প্রুভেন, এটা এনাদের ক্যাপাসিটি সম্পর্কে কিন্তু আমরা খুব ভালো করে জানি। এই যে 2জনের শিক্ষককে আমরা পেলাম, তাদের কাছ থেকে শুনে তারা আরো বিষয়ে আলোচনা করবেন, স্পোকেন ইংলিশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে আজকে। আপনারা টাইমলাইনে শেয়ার করবেন এবং স্পোকেন ইংলিশ নিয়ে কার কি অবস্থা, কার কি সমস্যা, স্যাররা তো তাদের সমস্যাগুলো তুলে আনবেনই তাদের আলোচনায়, এরপরেও আপনার প্রবলেমটি আপনি কমেন্টে দিন, যাতে আমি সময় সুযোগ হলে সেটা স্যারদের কাছে প্লেস করব, তারা উত্তর দিতে পারবেন। আমি আপনাদেরকে প্রথমেই বলছি আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, কে কোথা থেকে আছেন, কার কি সমস্যা, কি জানার আছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকের কাছ থেকে, সেই বিষয়ে আপনারা কমেন্ট করবেন। আমি এখন সরাসরি বদরুল হাসান স্যারের কাছ থেকে জানতে চাই, স্যার আপনি অনেক দিন ধরে ইংলিশ টিচিং, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়ে কাজ করছেন, আপনার নিজের প্রতিষ্ঠান আছে, আপনি আপনার এই যে টিচিং বা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন এটা কতদিন ধরে, এবং আপনি যে প্রতিষ্ঠান চালান সেগুলো সম্পর্কে আপনি একটু সংক্ষেপে আমাদেরকে আজকে একটু বলবেন। আপনার এটার নিজস্ব একটা মেথডে আপনি সেটা দিয়ে থাকেন, সেটা সম্পর্কে আমরা একটু সংক্ষেপে শুনতে চাই। থ্যাংক ইউ, আমাদের বাদল সৈয়দ স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের শুনছেন আমাদের আলোচনা, স্যারকেও আমরা আমাদের শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই। আমি বদরুল হাসান স্যারের কাছ থেকে জানতে চাইবো, আপনি কি দেখেছেন, আমরা স্পিকিং ইংলিশ বলি, স্পোকেন ইংলিশ বলি, আপনি কি প্রবলেমটা দেখেছেন আমাদের তরুণদের মধ্যে, আপনি যদি আলোচনাটা শুরু করতেন প্লিজ। অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই মার্চ ফরওয়ার্ডকে এরকম একটি যুগান্তকারী কোর্স স্টার্ট করার জন্য এবং এ ধরনের একটি ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, এবং এর পেছনে যে কারিগর শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যারকে আমি আজকে ধন্যবাদ জানাই। আর এই যে গাইডিং ফোর্স হিসাবে আজকে যিনি আমাদের অনুষ্ঠানে অ্যাঙ্কারিং করছেন সেই শ্রদ্ধেয় ওবায়দুল্লাহ ভাইকে আমি ধন্যবাদ জানাই, এত সুন্দর একটি প্রজেক্ট দেশের মানুষের তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এই অপরচুনিটি।
সেজন্য তো আজ কয়েকটা প্রশ্ন করেছেন, আমি একটু সংক্ষেপে একটু করে উত্তরটা দিতে চাই। সেটি হলো, আমি ইংরেজি ভাষা শেখানোর কাজটি করছি প্রায় 20 বছর হলো। 2000 আহ 1999 থেকে আমি শুরু করি। আসলে শুরুটা হয়েছে একটু অন্যভাবে। আমি অনেকদিন থেকেই মূলত রসায়নের ছাত্র, আমি অনার্স মাস্টার্স পড়েছি কেমিস্ট্রিতে। তো আমি একটি যখন মাস্টার্স পরীক্ষা দেই তখন আমি একটি ইংলিশ মিডিয়াম স্কুলে সায়েন্স টিচার হিসেবে অ্যাপ্লাই করি। কিন্তু সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না, সেখানে আমার ইংলিশ টিচার হিসেবে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়। তো সেখানে যখন আমি ইংলিশ টিচার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট নিলাম তখন প্রায় 1 মাস সময় ছিল। তখন আমাকে স্কুল অথরিটি দায়িত্ব দিলেন যে সব শিক্ষককে 1 মাসের একটা কোর্স করাতে হবে। তখন আমি এই শুরু আমার, এবং যেহেতু শুরুটাই হয়েছে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে, তখন আমি অনেক বড় একটা চ্যালেঞ্জ নেই। একদিকে আমার ব্যাকগ্রাউন্ড ছিল কেমিস্ট্রি, শুধুমাত্র সেলফ স্টাডির উপর ডিপেন্ড করে কিন্তু আমি কাজটা শুরু করি। তো সেটা যখন আমি শেষ করলাম তখন যেহেতু সেটা নতুন একটা ব্রাঞ্চ ছিল স্কুলের, পুরো স্কুলের স্টুডেন্টদের আমি একটা ক্লাস নিতাম সকাল 9টা থেকে 10টা। এবং এটা দিয়ে আমার তখন আমি বই লেখার কথা চিন্তা করলাম যে আমার যদি একটা ফরম্যাট না থাকে তাহলে আমি কাজটা কিভাবে শুরু করব। তারপর আমি কার্যক্রম শুরু করলাম। 2003-এ আমি একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করি, এবং সেখানে সেই ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরপরই আমি 3টি বই লিখি, এবং সেগুলো তখন আমার কোর্সে আমি সেগুলো ফলো করতাম। এরপরে পরবর্তীতে 2005-এ এসে কিছু প্রবলেমে পড়লাম যে অনেকে এটাকে অ্যাকসেপ্ট করছে না। যখনই শুনছে আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স, তারা এটাকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না। তখন আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এর 2 বছরের কোর্সে ভর্তি হই, এবং সেখানে আমি প্রথম স্থান অধিকার করি। এবং তখন পেশাগত জীবন, বৈবাহিক জীবন সবকিছু চলছে, এর মধ্যে কিন্তু পড়াশোনা করছি। আমার স্কোর ছিল 3.6/4। তো এভাবেই মূলত ইংরেজি ভাষা শিক্ষার কাজটি শুরু করলাম। এবং এখান থেকে একটা জিনিস আমি চ্যালেঞ্জটা নিয়েছিলাম যে আমরা স্পোকেন ইংলিশ শেখালেও যারা স্পোকেন ইংলিশটা ভালো পারে তারা যে কোনো গ্রাউন্ডে গিয়ে কিন্তু ভালো রেজাল্ট করতে নিয়ে আসতে পারে। এটা তাদের জন্য, তাদের কনফিডেন্স লেভেলটা অনেক উপরে থাকে যাদের স্পোকেন ইংলিশ স্কিলটা ভালো থাকে। এরপরে পরবর্তীতে ইনস্টিটিউটের পাশাপাশি আমি অনলাইনে শিক্ষাদান শুরু করি, এবং আমার ইউটিউব চ্যানেলে কাজ শুরু করি। এবং এর পাশাপাশি যখন যেখানে সুযোগ পেয়েছি, আমি ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে 3 বছর ইন্টারন্যাশনাল শিপ ক্রুদের আমি ক্লাস নিয়েছি চট্টগ্রামে। এবং অনেক ছাত্র এখন ইন্টারন্যাশনাল শিপে কাজ করছে, পথে দেখা হয়, বিভিন্ন অনুষ্ঠানে খুব কৃতজ্ঞতা পাই তাদের কাছ থেকে। তো এইভাবেই মূলত স্পোকেন ইংলিশটাকে, পরবর্তীতে ইংলিশটাকে আমি বেসিক হিসাবে গ্রহণ করি, এবং ইংরেজির উপরে আমি ছোটদের 8টা বইয়ের একটা সিরিজ রচনা করি, যেটা নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত, শুধু অনলি ফর স্পোকেন ইংলিশ। এরপরে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স করেছি, যদিও সাইফুডস এর কোর্সটা আমার করা হয়নি। আজকে মেহেদী মাহমুদুল হাসান আছেন আমাদের সাথে। তবে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স করেছি, যখন যেখানে অনলাইনে অফলাইনে কোর্স করেছি, এবং সেটা এখনো চলমান আছে। যখন যেখানে সুযোগ পাই করার চেষ্টা করছি। তো এইভাবেই মূলত আমার ইংরেজির জগতে আসা। আর বর্তমানে আমার যে অনলাইন চ্যানেলটি ফেসবুক পেজে রয়েছে, বদরুলস ইংলিশ আমার নিজের নামেই। এখানে আমি পর্যন্ত 100টির উপরে ক্লাস নিয়েছি, লাইভ ক্লাস 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা করে। ইউটিউব চ্যানেলে 34-35টা ক্লাস আপলোড। তবে আমি এখন আসলে সময় দিচ্ছি মার্চ ফরওয়ার্ডে, অন্যদিকে আপাতত আমি অ্যাটেনশন দিচ্ছি না, কারণ একসাথে এত জায়গায় কাজ করা যায় না। আর এত বড় একটা প্ল্যাটফর্ম, এখানে কাজ করাটাকে আমি নিজের জন্য একটা অপরচুনিটি মনে করছি। এত বড় একটা সেক্টরে কাজ করা, এত ভালো মানুষদের সাথে কাজ করা, এবং এত এনথিউজিস্টিক লার্নারদের সাথে কাজ করার একটা অপরচুনিটি, এটা মিস করতে চাই না। আজকে কিন্তু আমি অনেককে রেফার করেছি আজকের ক্লাসটাতে, তারা যেন অ্যাটেন্ড করে, এবং এই সুযোগটা যেন তারা মিস না করে। অনেকেই কোর্স করার জন্য পার্সোনালি যোগাযোগ করে, আমি তাদেরকে এখানে রেফার করছি, কারণ আমি মনে করছি এটা একটা বেস্ট গ্রাউন্ড ফর লার্নিং স্পোকেন ইংলিশ। এবং সবাইকে আমি আজকে আহ্বান জানাবো যে সবাই যেন এটার সাথে কানেক্ট হয়। ধন্যবাদ। শ্রদ্ধেয় বদরুল হাসান স্যার, উনি তার সম্পর্কে বললেন। আমি এখন আমাদের মাহমুদুল হাসান স্যারের কাছ থেকে একটু জানতে চাইবো আমাদের আলোচনার শুরুতে। সেটা হচ্ছে, আপনারও, আমার যদি ভুল না হয়, 15 বছর বা কম বেশি এরকম সময় হবে আপনি ল্যাঙ্গুয়েজ টিচিং, বিশেষ করে আপনি খুবই জনপ্রিয় একজন হাসান স্যার নামে এক নামে পরিচিত, স্পোকেন ইংলিশের জন্য সারা বাংলাদেশে একটা ব্র্যান্ড, এবং অনেক দিন ধরে বাংলাদেশের এই ফিল্ডের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আপনি লিডিং ফ্যাকাল্টি মেম্বার হিসেবে ছিলেন। আপনার অভিজ্ঞতা কি যদি একটু বলতেন, এখন কোথায় আছেন সেই বিষয়েও আমাদের যারা লার্নার্স যারা আছেন, যারা শুনছে, তাদের সম্পর্কে একটু বলবেন প্লিজ। আপনি কোথায় আছেন সেই সম্পর্কে একটু বলবেন, আপনার পরিচয়টা দিবেন আর কি প্লিজ।
Thank you, Obaid Bhai. At the very outset, I'd like to thank you very much for inviting me to this platform. মার্চ ফরওয়ার্ডের এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে খুব সম্মানিত বোধ করছি। টিটু ভাইয়ের আমাদের বদরুল হাসান স্যারের মতো অত বিশাল ক্যালিবারও আমার অত নেই। আর ওবাইদ স্যার যেটা বললেন যে খুব জনপ্রিয় টিচার ছিলাম, আসলে আমি জানি না কতটুকু জনপ্রিয় ছিলাম, বাট আমার স্টুডেন্টরা খুব পছন্দ করতো, সেটা আমি জানতাম। এনিওয়েজ, আমি এখন আছি ইয়াতে টিকে গ্রুপে, ওয়ান অফ দ্য লার্জেস্ট কংগ্লোমারেটস ইন বাংলাদেশ। আমরা অনেকেই হয়তো নাম শুনেছেন পুষ্টি ব্র্যান্ডটা আমাদের প্রাইম ব্র্যান্ড। পুষ্টি এক্স্যাক্টলি, পুষ্টি সয়াবিন, পুষ্টি আটা, ময়দান, আরো অনেক কিছু ব্র্যান্ড আছে এবং সামনে আরো অনেক প্রোডাক্ট আসছে আমাদের পাইপলাইনে। তো যেটা বলছিলাম, আমি টিকে গ্রুপে আছি সাপ্লাই চেইন ম্যানেজার হিসেবে, and I've been with টিকে গ্রুপ for about more than 8 years. আর এর আগে তো আমি ছিলাম সাইফুডসে আমার ক্যারিয়ার শুরু হয় 2006 সালে ঢাকাতে। আমি 6 সালে ঢাকাতে সাইফুডসে ক্যারিয়ার শুরু করি ফ্যাকাল্টি মেম্বার হিসেবে স্পোকেন ইংলিশের। 2006 সাল আমি ঢাকায় ছিলাম, সেখানেও মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা নাম যশ হয়েছিল, সবাই খুব পছন্দ করতো, আমার ক্লাসে অ্যাটেন্ড করার জন্য সবাই খুব আগ্রহী ছিল। তারপর 2008-এ চিটং চলে আসি, আমাদের সাইফুডসে চকবাজার ব্রাঞ্চটা আমার হাতেই শুরু, আপনার সাথে ওখানে আমার পরিচয়। এরপরে এই তো চিটংয়ে প্রায় 2012 পর্যন্ত সাইফুডসে কন্টিনিউ করেছি। এরপরে 2013 I joined টিকে গ্রুপ, বাট স্টিল আই এম ইন টিচিং। সেটা হয়তো আমি আগের মতো ভাবে সময় দিতে পারছি না, কিন্তু আমার প্রফেশনাল সেক্টরটা ডিফারেন্ট। এরপর আই ট্রাই মাই বেস্ট to give time to my students, formally or informally যেটাই বলেন। আর অনলাইনে ওইভাবে এখনো ক্লাস শুরু করিনি, তবে ইনশাল্লাহ ইচ্ছা আছে, যেহেতু আমি ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে কাজ করছি, সো এই সেক্টরে আমি ইংলিশের গুরুত্বটা খুব ডিপলি আমি এটা রিয়েলাইজ করেছি। তো সেক্ষেত্রে আমার একটা ভবিষ্যৎ প্ল্যান আছে বিজনেস ইংলিশ নিয়ে কিছু করার। দ্যাটস অল। আমি একটু ওই মাহমুদুল হাসান স্যারের কাছ থেকে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে আপনাকে প্রায়শই আমি যখন ফেসবুকে ফলো করি, ফেসবুকে আপনি আমার সাথে কানেক্টেড আছেন, আমি দেখি যে জাপান, চায়না বা বিভিন্ন দেশে যখন যাচ্ছেন টিকি গ্রুপকে রিপ্রেজেন্ট করার জন্য, সেখানে আপনি অনেক কথা বলছেন, আপনি সেখানে ইন্টারপ্রেটার হিসেবে কাজ করেন। আপনার অভিজ্ঞতাটা কি? আপনি এই যে বাইরে যাচ্ছেন, আপনি যে অনেক বছর ধরে এখানে ইংলিশ স্পিকিং এর উপরে পড়াচ্ছেন, সেই অভিজ্ঞতাটা আপনাকে বাইরের দেশে গিয়ে যখন আপনি কাজ করেন, বিশেষ করে যারা ইংলিশ নেটিভ কান্ট্রি না, এই যে চায়না, জাপান, এই ধরনের দেশগুলোতে, কোরিয়া, সেখানে আপনার ইংলিশ স্পিকিং এ আপনার যে কম্পিটেন্স বা এক্সপেরিয়েন্স, দুই অর্থেই বলি, সেই এক্সপেরিয়েন্সটা কিভাবে কাজে দেয় একটু যদি বলতেন প্লিজ। আমি আমার টিকে গ্রুপে জয়েন করার ঘটনাটাই বলি। Actually, I had masters and MBA both, but আমার টিকে গ্রুপে আমি যে ডিপার্টমেন্টে জয়েন করেছি, এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের কোনো বিকল্প নেই। I have to communicate with my foreign clients verbally or written communication. তো দুটোই আমাকে খুব হেল্প করেছে, কারণ সাপ্লাই চেইনে আমার আগে কোনো অভিজ্ঞতা ছিল না, বাট আমার কোম্পানি আমাকে চুজ করেছে শুধুমাত্র আমার এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের কারণে। তো বুঝতে পারছেন, বিশেষ করে ইন্টারন্যাশনাল ট্রেড বা ফরেনারদের সাথে কাজ করতে গেলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোনো বিকল্প নেই। তো আলহামদুলিল্লাহ আমি আই এম ওয়ার্কিং উইথ লটস অফ ফরেনার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশেষ করে চাইনিজদের সাথে তো খুব ক্লোজলি কাজ করছি, টার্কিশ, জাপানিজ, ইউরোপিয়ান অনেক কান্ট্রি, মোটামুটি ফরেন যারা আমার সাপ্লায়ার আছে, আমার ক্লায়েন্টস আছে, সবার সাথে আই এম ওয়ার্কিং ভেরি ক্লোজলি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটা খুব কাজে দিয়েছে, অ্যান্ড মোস্ট অফ মাই ক্লায়েন্টস দে অ্যাপ্রিশিয়েট মাই ল্যাঙ্গুয়েজ স্কিল। কারণ বিশেষ করে যদি চাইনিজদের কথা বলি, আমাদের অনেকের একটা ধারণা আছে যে চাইনিজরা ইংলিশে দুর্বল। ইটস নট ট্রু। চাইনিজদের মধ্যে যারা ফিমেল, ওরা কিন্তু ইংলিশে খুব দক্ষ। এটা আপনারা যদি কেউ কাজ করে থাকেন তাহলে বুঝতে পারবেন। যারা ওরা পুরুষ যারা আছে, অ্যাকচুয়ালি ওরা টেকনিক্যাল সেক্টরেই ওদের কনসেন্ট্রেশনটা,
ওই কারণেই আমাদের হয়তো ধারণা যে আমরা তো পুরুষদেরকে দেখি, আমরা মনে করি যে আসলে ওরা ইংলিশে কথা বলতে পারে না, দে আর ভেরি স্কিল ইন টেকনিক্যাল সেক্টর। বাট যারা ফিমেল আছে তারা বিশেষ করে তাদের সেলসটা পুরো ফিমেলরাই সামলায়, সো দে স্পিক ভেরি গুড, খুব ভালো ইংলিশ বলে। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের সাথে কমিউনিকেট করতে গিয়ে আমার অনেক কিছু, বিশেষ করে আমার স্কিলটা খুব ভালো কাজে দিয়েছে, অ্যান্ড দে রিয়েলি অ্যাপ্রিসিয়েট মাই ল্যাঙ্গুয়েজ, মাই অ্যাকসেন্ট, এভরিথিং। এটা নট অনলি চাইনিজ, যাদের সাথে কথা বলি তারা খুব অ্যাপ্রিসিয়েট করে। সো আমি এই জন্যই বলবো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্কিলটা এটা খুব জরুরি। আমি যে কোনো সেক্টরে যদি, আর বিশেষ করে যদি আমি সাপ্লাই চেইন বা ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে কাজ করতে চাই, দ্যার ইজ নো ওয়ে ল্যাঙ্গুয়েজ স্কিল। আচ্ছা, যেটা আপনার, হ্যাঁ, মাহমুদুল হাসান স্যার, অনেক অনেক ধন্যবাদ। আমি আমাদের বন্ধুরা যারা শুনছেন তাদের জন্য, তারা খুবই লাকি। ব্যক্তিগতভাবে আমি তো খুবই লাকি, আমার দুজন প্রিয়, খুবই প্রিয় মানুষ, প্রিয় শিক্ষক, প্রিয় ট্রেনার, তাদের সাথেই সময়টা কাটাচ্ছি। এটা পার্সোনালি আমার জন্য খুব একটা, আমি এটা ফরচুন হিসেবে বিবেচনা করছি। আপনারা অনেকেই অনেকের নাম মেনশন করছেন। একটু সম্ভবত মাহমুদুল হাসান স্যার যখন কথা বলবেন আপনার সাউন্ডটা বোধহয় পিক একটু বাড়াতে হবে, কারণ কেউ কেউ বলছে স্যারের সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছিল। আমি জানি আপনি খুবই ভালো সাউন্ড, আপনারা তো গানও গাইতেন, সুতরাং আপনার সাউন্ড নিয়ে কেউ কথা বলবে এটা তো একেবারেই অনভিপ্রেত আমার কাছে। তো একটু 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 বাড়িয়ে দিতে হবে মাহমুদুল হাসান স্যারের ভয়েসটা। এক, 2 নম্বর একটা বিষয় হচ্ছে সবাই একটু শেয়ার করবেন প্লিজ আপনাদের বন্ধুদেরকে। এখানে একজন জানতে চেয়েছেন যারা 7, 8, 9 এ পড়ালেখা করেন তারা এই কোর্স থেকে কোনো উপকার পাবেন কিনা। শুনেন, ইংরেজি বলাটা তো ওইখানকার স্টুডেন্টের জন্য দরকার, বড়দের জন্য দরকার, ছোটদের জন্য দরকার। সুতরাং এটা এমন একটা কোর্স, আমাদের বিসিএস কোর্স দেখা যাচ্ছে যারা বিসিএস পরীক্ষা দিবে তাদের জন্য, আমাদের ব্যাংক কোর্স যারা ব্যাংকে পরীক্ষা দিবেন তাদের জন্য, কিন্তু ইংলিশ স্পিকিং কোর্স, স্পোকেন ইংলিশ কোর্স বা রাইটিং কোর্স, এই কোর্সটা ফর অল, এটা সকলের জন্য। সুতরাং এটা আপনি যে গ্রাজুয়েশন শেষ হলে করতে পারবেন না, স্কুলে হলে করতে পারবেন না, এই ধরনের কোনো বিষয় নাই। আপনারা এটা সকলের জন্য করতে, আপনারা একটু আপনাদের ছোট ভাই বোনদেরকে অবশ্যই মেনশন করবেন, আপনার বন্ধুদেরকে মেনশন করবেন। স্পেশালি আমি আপনাদেরকে একটা কৌশল বলে দিতে চাই, সেটা হচ্ছে যাদের সাথে আপনাদের নিত্য পরিচয়, নিত্য যোগাযোগ হয়, নিত্য কথা হয়, কথোপকথন হয়, তাদেরকে আপনারা মেনশন করুন, যাতে সাবজেক্ট ক্লাসে যেগুলো আপনারা শিখবেন সেগুলো পরবর্তীতে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন। মাহমুদুল হাসান স্যারের পর আমরা স্যারের কাছে আবার আসবো। আমি একটু বদরুল হাসান স্যারের কাছে আসতে চাই। বদরুল হাসান স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমি লাইভে দেখতে পাচ্ছি ইকো হচ্ছে। আমার মনে হয় আমরা যখন যে কথা বলবো তখন তার মাইকটা অন থাকলে আর ইকো হবে না। হ্যাঁ, বদরুল হাসান স্যার শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি এখন। ঠিক আছে স্যার, এখন আপনি বলবেন আমাদের তরুণদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমার দিক থেকে সাউন্ডের কোনো সমস্যা হচ্ছে কিনা। একজন বলছে ওবাইদ স্যারের দিক থেকে সাউন্ডের কোনো সমস্যা হচ্ছে কিনা, প্লিজ চেক। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, স্পষ্ট আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাকে একটু দিলেন, একটু বল দিলেন। বদরুল হাসান স্যারের কাছ থেকে শুনতে চাচ্ছি, এই যে আপনি 20 ইয়ার্স ধরে আপনি ছেলে মেয়েদেরকে ভাষা শিক্ষার প্রশিক্ষণ দিচ্ছেন, আপনার অভিজ্ঞতা কি? আমাদের ছেলে মেয়েদের বা যারাই শিখেন, আসলে তো ইংরেজির জন্য তো ছেলে মেয়ে বললে ভুল হবে, সকলের জন্যই, তাদের মেইন সমস্যাটা আপনি কি দেখেন আমাদের বন্ধুদের জন্য? আপনি যদি একটু অ্যানালাইসিস করতে, একটু ডায়াগনোসিস করে শোনাতেন, মূল সমস্যাটা কোথায়? আমি একটা ছোট ঘটনা বললেই এই জিনিসটা ক্লিয়ার হবে, খুব সংক্ষেপেই বলবো। আমি যখন কোর্স স্টার্ট করি তখন একজন স্টুডেন্ট একদিন আমার ক্লাস করার পরে সে আমার টেবিলে এসে একেবারে চোখের পানি ফেলে দিল যে স্যার আমার জীবন বদলে গেল, এত সুন্দর একটা ক্লাস, এটা পেলে আমি কত আগে ইংরেজি শিখতে পারতাম। তো কয়েকদিন করলো উৎসাহ নিয়ে ক্লাস, তারপরে দেখি আর আসে না। তো যাই হোক, সে আর রেসপন্স করেনি। এরপরে অনেকদিন পরে পথে আমি তাকে একদিন দেখলাম, আমি যে রাস্তার ডান পাশ দিয়ে গেলে উনি বাম পাশ দিয়ে আমাকে অ্যাভয়েড করে চলে গেলেন। অর্থাৎ যে উৎসাহটা নিয়ে এসেছিল কিছুদিনের মধ্যেই তিনি সেটা হারিয়ে ফেলেন এবং তিনি কোর্স থেকে বিচ্যুত হয়ে যান। তো আসলে ইংরেজি শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় যে কথাটি লেগে থাকতে হবে, এবং এটিকে এরকম মনে করার কোনো কারণ নাই যে নীলক্ষেত থেকে আমি একটা 30 দিনে ইংরেজি শিখুন বই কিনে আনলাম
আর 30 দিনে আমি ইংরেজির উস্তাদ হয়ে গেলাম, মাস্টার হয়ে গেলাম। দিস ইজ নট লাইক দ্যাট। আসলে এটি একটি রানিং প্রসেস। আর এখানে একজন যে একটা প্রশ্ন করেছিল যে স্কুলের ছাত্ররা উপকৃত হতে পারবে না, আমি এক কথাই শুধু অভিজ্ঞতা থেকে বলবো, সবচেয়ে বেশি স্কুলের ছাত্ররা এখান থেকে উপকৃত হবে যদি তারা কোর্সটা নিতে পারে। তো সেই জন্য প্রথম শর্ত হচ্ছে লেগে থাকতে হবে। যদি কেউ লেগে থাকে, এখান থেকে লেগে না থাকাটাই হচ্ছে এখানে ব্যর্থতার মূল কারণ আমি মনে করছি। যদি কেউ এখানে লেগে থাকে, কোর্সটা শেষ করে, আমার বিশ্বাস আমাদের যে কোর্সটা আমরা অফার করছি, আমি মনে করি এই কোর্সটা তার যে গাইডলাইন এবং প্র্যাকটিস যে চালু করে দেওয়ার যে বিষয়টি, এটি হয়ে যাবে তার। এবং এটা যদি সে শেষ করতে পারে, আমি মনে করছি যে এখান থেকে সে কমপ্লিটলি সাকসেসফুল স্পিকার হিসেবে বেরিয়ে আসতে পারবে। এবং পরবর্তীতে যে পরবর্তীতে তার যেগুলো শেখার, সেগুলো সে নিজেই খুঁজে নিতে পারবে তার আসলে আর কি কি করার দরকার। ধন্যবাদ। একটা বিষয় আসলে নিশ্চিত হতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের এই আমাদের যারা লার্নার্স, মানে আমরা যে বয়সেই যেখান থেকে শিখি না কেন, আমরা যখন ক্লাসে আসি বা আপনাদের সান্নিধ্যে আসে আমাদের তরুণরা, ওরা আমরা আপনি খুব চমৎকার একটা কথা বলেছেন, ফুটপাতে পাওয়া যায় মাত্র 30 দিনে কিভাবে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলবেন, মাত্র 7 দিনে আপনি কিভাবে মানে ফরেনারদের মতো করে ইংরেজি বলবেন, এই ধরনের অনেক চটকদার অনেক কিছু আমরা দেখি। এখন এটা তো একটা বিষয়, আমাদের একটা প্রবলেম হচ্ছে আমরা খুব দ্রুত একটা জিনিস, যেটা আমাদের এখানে গত পরশুদিন সাইফুর রহমান খান স্যার এসেছিলেন, সাইফুরসের প্রতিষ্ঠাতা, এবং আপনারা দুজনই খুব ভালো করে জানেন ইংলিশ নিয়ে, উনি অনেকদিন ধরে কাজ করেন। উনি একটা কথা বলেছেন যে আমরা 12, 14, 16 বছর একাডেমিক লাইফে লিড করার অতিক্রম করার পরেও প্রতি বছর আমাদের ইংরেজি ছিল, আমরা এখন 5টা ইংরেজি বাক্য শুদ্ধ করে লিখতে পারি না। সেরকম অবস্থা যদি হয়, তাহলে আমরা 30 দিনে, 7 দিনে বা 2 মাসে কিভাবে এটা শেষ করে ফেলবো বা এটাতে আমি খুব ভালো কম্পিটেন্ট হয়ে যাব, এই আশা করাটাই তো একটা বোকামি। মানে ইংরেজি ভাষার মতো বা যে কোনো ভাষাকে আমি 1-2 মাসের একটা কোর্স করলাম, 3 মাসের একটা কোর্স করলাম, জাস্ট এটা হয়ে গেল, বিষয়টা কি এরকম? বদরুল হাসান স্যার যদি এই বিষয়টা একটু ফোকাস করতে পারেন। হ্যাঁ, এখানে তাকে আগে যে লার্নার আসবে, প্রথম হচ্ছে আসলে তারা প্রয়োজনটা না বুঝে অনেকে চলে আসে। যে এখানে হোয়াই এর একটা উত্তর বের করতে হবে, যে কেন তিনি আসলে ইংরেজিটা শিখবেন। আমি যদি আমার ডেস্টিনেশনটা ক্লিয়ার থাকে, তাহলে গন্তব্যের চলার পথে বা আমার ডেস্টিনেশনে পৌঁছার পথে যা যা বাধা আসবে সেগুলোকে কিন্তু আমি অতিক্রম করব, অথবা অন্যদিকে আমি ছুটে যাব না। তো অনেকের কাছে আসলে স্পষ্ট না যে কেন তার ইংরেজি শেখা উচিত। যেমন মাহমুদুল হাসান ভাই যেটা বললেন, যে ইংরেজি তার কর্মক্ষেত্রে অনেক সাপোর্ট দিচ্ছে তাকে এবং অনেক কাজ তাকে করতে হয়। তো সেই জন্য আমি যেটা মনে করি যে স্টুডেন্ট বা লার্নারকে আগে ডিসাইড করতে হবে সে আসলে কেন ইংরেজি শিখবে। এই বিষয়ে সে নিজের সাথে নিজে একটা বোঝাপড়া তার করতে হবে। যদি তার গন্তব্য ঠিক থাকে, তাহলে সে, আমি মনে করি যে গন্তব্যচ্যুত হবে না, সাকসেসফুল সে হবে। এটা একটা বিষয়। আরেকটা হলো যে আমরা চলার পথে আমরা যে মানে কোর্সটাকে যদি আমরা মেজর হিসেবে ধরি, যে এই কোর্সটা থেকে আমি ইংরেজি শিখবো, তাহলে আপাতত আমি বলবো যে কোর্স যে গাইডলাইন দিবে, কোর্স যে ইনস্ট্রাকশন দিবে, তার বাইরে অন্যদিকে যেন আমরা না যাই। আমরা যদি অনেকজনকে গুরু বানিয়ে ফেলি, তাহলে কিন্তু আমরা বিভ্রান্ত হব, কারণ এক একজনের এক একটা সেলফ মেথড রয়েছে। তো এখন আমি একটা মেথডে পড়াচ্ছি, মার্চ ফরওয়ার্ড যে কোর্সটা অফার করছে সেটা আমি ফলো করছি। এখন আরেকজন হয়তো মার্চ ব্যাকওয়ার্ড থেকে পড়াচ্ছে, এখন আমি সেখানেও কিছুদিন চলে গেলাম, সেখানে হয়তো একেবারে কোনো আরো টাকা দিচ্ছে। কিন্তু আসলে এইটা মাথায় রাখা যাবে না। মাথায় রাখতে হবে যে আমি কোর্সে আসলাম, এখান থেকে আমি পুরোটা নিয়ে যাব। এটা শেষ করার পরে আমরাই বলে দেবো যে আপনি আরো এটা করেন, ওটা করেন। কোর্স চলাকালীন সময় আমরা বলে দেবো যে আপনি এখন এই জিনিসটার সাথে প্র্যাকটিস করেন, ওইটা করেন। আমরা কিছু নির্দেশনা কিন্তু দেওয়ার চেষ্টা করব, বা কোর্স থেকে দেয়া হবে। তো সেগুলো যদি আমাদের লার্নাররা ফলো করে, আমি মনে করি না এখানে সফল হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। হতাশ হওয়ার কিছু নেই। অনেক ধন্যবাদ। আমাদের বদরুল হাসান স্যার যেটা বললেন, আমাদের কিছুদিন আগে মার্চ ফরওয়ার্ড কৃতীদের সাথে এক সন্ধ্যায় প্রোগ্রামে ট্রাস্ট ব্যাংকের সাবেক ম্যানেজিং ডিরেক্টর ইকবাল আহমেদ স্যার এসেছিলেন। উনি বলেছিলেন, কেউ যদি ক্যারিয়ারে বন্ধুদের কাছ থেকে এগিয়ে থাকতে চাও, তার কমিউনিকেশন স্কিল, বিশেষ করে ইংলিশ রাইটিং, স্পিকিং এবং পাশাপাশি লিসনিং এবং রিডিং, এগুলো তো আছেই, এই বিষয়ে ডেভেলপমেন্টের কোনো বিকল্প নাই। কেউ যদি চাকরি করে নিজেকে প্রমোশন দিতে চান, চাকরি পেতে চান, অথবা চাকরিটা এনজয় করার মাধ্যমে চাকরিটা এনজয় করতে চান,
সেক্ষেত্রে ইংলিশ কমিউনিকেশনে আমরা বললাম এই যে 4টা পথেই কমিউনিকেশনসে ডেভেলপ করার বা একটু স্কিল হওয়ার কোনো বিকল্প নাই, এটা ছিল ইকবাল আহমেদ স্যারের বক্তব্য। মাহমুদুল হাসান স্যার আমাদেরকে বলছিলেন ওনার ইংলিশ ক্যাপাসিটিটা বা ওনার ইংরেজিতে যে ওনার ফ্লুয়েন্সি এটা তার টিকে গ্রুপেও চাকরি ক্ষেত্রে, যদিও উনি ওই ব্যাকগ্রাউন্ডের লোক নন, কিভাবে তাকে সহায়তা করেছে এবং উনি বাইরের কিছু অভিজ্ঞতার কথাও আমাদেরকে বলেছেন। আমি মাহমুদুল হাসান স্যারের কাছ থেকে জানতে চাই, এই যে থাউজেন্ডস অফ স্টুডেন্টস যাদেরকে ক্লাসরুমে আপনারা বিভিন্ন সময় পাঠদান করে আসছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে, স্পিকিং নিয়ে, বিশেষ করে আমাদের স্টুডেন্টদের কোন প্রবলেমগুলো আপনার কাছে মনে হয়েছে বেশি? যেমন আমাদের বদরুল হাসান স্যার বললেন আমরা লক্ষ্যচ্যুত হয়ে যাই, অথবা হোয়াই এই প্রশ্নটা না করে হুট করে কোথাও গিয়ে ভর্তি হয়ে গেলাম বা একটা শর্ট কোর্স করে অনেক কিছু করে ফেললাম, এরকম একটা ভাবি। স্যার বলেছেন আমি যখন কোর্সটা করে ফেলবো ফার্দার কি করতে হবে সেটাও আমরা একটা ডিরেকশনস দেব। খুব চমৎকার একটা কথা বলেছেন। এটা তো আসলে 2 মাসের প্র্যাকটিসে হবে না, এটা সম্ভব না। আপনি মার্চ ফরওয়ার্ড স্পোকেন ইংলিশের 2 মাসের একটা কোর্স করলেন, দেন আপনার স্পিকিংটা ফ্লুয়েন্সি চলে আসলো, বিষয়টা কিন্তু মোটেই এরকম নয়। এইটাতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আপনাকে এনকারেজ করতে পারি, আমরা আপনাকে একটা দিশা দিতে পারি যে এইভাবে আপনাকে গেলে আপনার এখানে একটা ডেভেলপ হতে পারে, আপনি কম্পিটেন্ট হতে পারেন, আপনার একটা স্কিল আসতে পারে। এই বিষয়গুলোর জন্য উৎসাহ তৈরি করা হচ্ছে আমাদের কোর্সের একেবারে প্রাথমিক একটা টার্গেট। এরপর বেটারমেন্টের জন্য আরো কি করা যায়, বেটারমেন্ট তো কোনো শেষ নাই। বদরুল হাসান স্যার যথার্থই বলেছেন, সেটা হচ্ছে আমরা আপনাদেরকে আবার আরো কি করতে হবে সেই বিষয়ে আমরা আপনাদেরকে গাইডলাইন দেবো, বা প্রয়োজন আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। মাহমুদুল হাসান স্যার, আপনার এক্সপেরিয়েন্সটা কি? ক্লাসরুমে ছেলেমেয়েরা যারা কোর্স করতে আসতো তাদের কোন দুর্বলতাগুলো আপনার চোখে পড়ছে যেটা তাদেরকে ইংলিশ স্পিকিং এ কম্পিটেন্ট হতে ব্যারিয়ার তৈরি করে? মাহমুদুল হাসান স্যার প্লিজ। মাহমুদুল হাসান স্যার একটু আনমিউট করতে হবে প্লিজ। Thank you for the nice question. Am I audible? Should I say? জি জি। হ্যাঁ, I agree with some points of বদরুল হাসান স্যার, যেটা বললেন যে স্টুডেন্টরা আসলে অল্প দিনে খেয়ে হারিয়ে ফেলে, তাদের উৎসাহ যেটা থাকে সেটা মানে 2 দিনে এটা মোটামুটি শেষ হয়ে যায়, তারা এটাকে সিরিয়াসলি আসলে নেয় না। যেটা বললেন আই ডু এগ্রি উইথ হিম, যেটা হচ্ছে যে আমাকে একটা টার্গেট করতে হবে যে আমি ওই জায়গায় পৌঁছাবো, তাহলে ওই জায়গায় পৌঁছাতে গেলে আমার যে ওয়েটা সেটা কিন্তু আমি আগে থেকেই একটা প্ল্যান করতে পারবো। কিন্তু আমাদের স্টুডেন্টরা দেখা যাচ্ছে যে এই বন্ধু স্পোকেন কোর্স করতে যাচ্ছে, বলছে ঠিক আছে চলো আমিও করবো। অনেক স্টুডেন্ট কিন্তু এরকম যে বন্ধু করছে আমিও করছি, আসলে তার টার্গেটও নেই সে আসলে আমি এটা কেন করতে চাচ্ছি। এই কারণে আগে আমাকে এটা ঠিক করতে হবে যে আমি কেন এই কোর্সটা করব। আরেকটা যেটা হচ্ছে যে স্টুডেন্টরা একটা কোর্স করে, যেমন আপনি যদি চিন্তা করেন এটা তো আসলে কোনো রোগ না। আমরা অনেক সময় মনে করি যে আমি ইংলিশে কথা বলতে পারছি না, এটা মনে হয় একটা রোগ, তাহলে রোগের চিকিৎসা করি, ডাক্তার 2 মাসের বা 3 মাসের কোর্স দেয়, ওষুধ দেয়, ওষুধ খাওয়ার পর আমার রোগটা সেরে যায়। বাট স্পোকেন ইংলিশ অর ল্যাঙ্গুয়েজ স্কিল ইজ নট দ্যাট কাইন্ড অফ ডিজিজ। আমি যেটা বলবো এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি শিখলাম হাউ টু স্পিক, আমাকে এটা ধরে রাখতে হবে। আমি যদি কথা না বলি, এটা জাস্ট আমার ভিতরে থাকলো। এখানে মূলত যেটা হচ্ছে এটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন মানে হচ্ছে যে আমাকে যোগাযোগ করতে হবে। তো আমি কিভাবে যোগাযোগ করবো? ইন দ্যাট কেস আই হ্যাভ টু স্পিক। আমি যদি কথা না বলি তাহলে এখানে আমার এই ল্যাঙ্গুয়েজ স্কিলটা ডেভেলপ করার কোনো সুযোগ নেই। এটা তো এরকম কোনো না আমি ডাক্তারের কাছে গেলাম, 2 মাস ওষুধ খেলাম, আমার রোগটা সেরে গেল, এটা আসলে কোনো রোগ না। এটা হচ্ছে আমার স্কিলটাকে আমি ডেভেলপ করছি। এই ক্ষেত্রে ওবায়দ ভাই আপনি হয়তো খেয়াল করেছেন, when I've been a teacher of Cyphers, আমি কিন্তু আমার ক্লাসের পরে স্টুডেন্টদেরকে আমি ল্যাঙ্গুয়েজ ক্লাবে পাঠাতাম, যেন তারা যে ক্লাসে যেটা শিখছে সেটা যেন ল্যাঙ্গুয়েজ ক্লাবে গিয়ে সেটা অ্যাপ্লাই করে। এবং আপনি এটাও দেখেছেন আমার স্টুডেন্ট আমাকে খুব ভয় পেত, কারণ আমি ক্লাসের ফাঁকে ফাঁকে গিয়ে ল্যাঙ্গুয়েজ ক্লাবেও চেক করতাম ও আসলে ল্যাঙ্গুয়েজ ক্লাবে গিয়েছে কিনা। আমি তাকে পাঠিয়েছি, সে আসলে ল্যাঙ্গুয়েজ ক্লাবে গিয়েছে না ফাঁকি দিয়ে চলে গেছে, সেটাও কিন্তু আমি চেক করতাম। তো আলটিমেটলি দেখা গেছে আমি ওখান থেকে আমার অনেক স্টুডেন্ট যারাই আমার কথাগুলো, আমার গাইডলাইন শুনেছে ল্যাঙ্গুয়েজ ক্লাবে, তারা রেগুলার অ্যাটেন্ড করেছে। আমি বলতাম যে অন্তত 6 মাস তোমরা এটা করো, তারপরে দেখবা ইউ উইল সি ইয়োর চেঞ্জ। তো আমি দেখেছি ফ্রম মাই ওন এক্সপেরিয়েন্স যে যারা আমার গাইডলাইনগুলো ফলো করেছে, যারা ল্যাঙ্গুয়েজ ক্লাবে
রেগুলার অ্যাটেন্ড করেছে তাদের স্কিল ট্রিমেন্ডাসলি ডেভেলপ করেছে, আর যারা ফাঁকি দিয়েছে দে ডিডন্ট গেট এনি রেজাল্ট। সেটা আমি যদি আমার সাইফোর্সে ঢাকার অভিজ্ঞতার কথা বলি, আমি আমার সিদ্ধেশ্বরী ব্রাঞ্চের দুটো স্টুডেন্টকে আমি পেয়েছি, তারা সারাদিন সাইফোর্সে পড়ে থাকতো। আমি তো সারাদিন ওখানে ক্লাস নিতাম, সকাল 9টা থেকে একেবারে রাত 8:30 পর্যন্ত। আমি যখনই মানে হাঁটছি তখনই দেখছি যে তারা প্র্যাকটিস করছে। ইভেন ওখান থেকে দুজন অলরেডি এখন সাইফোর্সের টিচার। তাহলে দেখেন একসময় সাইফোর্সের স্টুডেন্ট ছিল, তারা এখন সাইফোর্সে টিচিং করছে। দ্যাট মিনস তারা এটাকে সিরিয়াসলি নিয়েছে, প্র্যাকটিস করেছে, দে হ্যাভ ডেভেলপড দেমসেলফ, নাও দে হ্যাভ বিকাম দ্য টিচার অফ সাইফোর্স। সো এটাই হচ্ছে মূল কথা। আমি যেটা মনে করি, যেটাকে যদি আমি চর্চায় না রাখি, আমার 2 মাসের কোর্স না, আমি 6 মাসের কোর্স, 1 বছরের কোর্স যেটাই করি, কোনো লাভ হবে না। আমাকে এটাকে কন্টিনিউয়াসলি ইন প্র্যাকটিস। মাহমুদুল হাসান স্যার বলছিলেন যে প্র্যাকটিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনার যদি ফ্লুয়েন্সি আনতে চাইলে ভালো করতে চাইলে। বদরুল হাসান স্যারের কি পরামর্শ? প্রশ্নটা আরেকবার শুনতে চাই। মানে মাহমুদুল হাসান স্যার বলেছেন যে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই ভালো করার জন্য, যেহেতু আমাদের এটা অন্য রাষ্ট্রের ভাষা, অন্য দেশি ভাষা। এই ব্যাপারে আপনি কি বলবেন? যেমন আমাদের একজন স্টুডেন্ট প্রশ্নটা করেছে এবং আপনাকে মেনশন করে দিয়েছে, বলেছে সেটা হচ্ছে একা একা প্র্যাকটিস করা যায় কিনা। সে একজন ফিমেল, এমন হতে পারে সে হয়তো বাইরে অত বেশি আসা যাওয়া বা যোগাযোগের মধ্যে নাই। জি জি, আমি প্রশ্নগুলো কিন্তু দেখছি, আমার লাইভে আমি দেখছি। তো আমি একটু ওই যে বদরুল হাসান স্যার, একটু প্লিজ আপনাদের কোনটা জায়গায় হয় হাসান স্যার অথবা মাহমুদুল হাসান স্যার বা 2 হাসান স্যারের কোথাও একটু প্লে হচ্ছে, বোধহয় ভিডিও প্লে হচ্ছে, যার ফলে আমাদের সাউন্ডিং এর প্রবলেম হচ্ছে। একটু প্লিজ একটু করতে হবে। যেগুলো প্রশ্ন আমি আপনাদেরকে হেল্প করব, প্রশ্ন যেগুলো আমি দেখতেছি আমি আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ শাকাওয়াত আরমান, এখন আমার মনে হয় হবে না। আমি একটু যোগ করছি আসলে এখানে ইকোর যে বিষয়টা, ইকো হচ্ছে, এটা হচ্ছে মাহমুদুল হাসান ভাইয়ের ওই যখন মিউট থাকে না তখনই ইকোটা হচ্ছে আর কি। এখন ওনারটা মিউট হয়েছে, আশা করি ইকো হবে না। আর ইকো হলে আমিও এখানে পাচ্ছি, তবে আমার এখানে অডিও বন্ধ। এমনি দেখছি যে লাইভটা ঠিক মতো চলছে কিনা। আচ্ছা যাই হোক, আপনার যে প্রশ্নটা যে সেলফ প্র্যাকটিস, একা একা প্র্যাকটিস করা যাবে কিনা, এটা একটা বিষয়। আরেকটা প্রশ্ন এসেছে, আমাদের একটা জাতীয় চরিত্র হয়ে গেছে যেটা, আই এম সরি টু সে, যে প্রাইভেট স্যারের কাছে পড়া যাবে কি। অলরেডি প্রাইভেট অফার এসে গেল। তো আমি যে কথাটা বলবো যে নিয়মিত অনুশীলনের কথা আপনি বলেছেন, যে নিয়মিত অনুশীলন এটা একটা। আরেকটা হচ্ছে মানুষ কিন্তু পরিবেশ থেকে শিখে। এখন আমি যদি টিচারের কাছে প্রাইভেটে ইংরেজি শিখতে যাই, আমি কিন্তু সেখানে এনভায়রনমেন্টটা পাচ্ছি না। যখন আমি ক্লাসরুমে থাকবো, এই যে এখানে 100 জন কমেন্ট করছে, বা ক্লাসরুম এনভায়রনমেন্টে যখন আমরা ক্লাসটা নেব অনলাইনে, তখন কিন্তু সে যে এনভায়রনমেন্টটা, অনেকের কমেন্টে অনেক ধরনের রিয়াকশন থাকবে, প্রবলেম থাকবে, আমরা সেগুলো সলিউশন দিতে থাকবো। তখন সে যে বেনিফিটটা পাবে প্রাইভেট থেকে, সে কখনোই এই বেনিফিটটা পাবে না। এই কালচারটা থেকে আমাদের পুরো দেশের ছাত্রছাত্রীদের বেরিয়ে আসা উচিত, যে প্রাইভেট পড়ে আমি সবকিছু শিখে ফেলবো। যার কারণে কিন্তু আমাদের জাতীয় শিক্ষা আজকে এত ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে সবাই প্রাইভেট মুখী হয়ে গেছে। তা আমি অনুরোধ করব যে প্রাইভেটে নয়, আসুন আমরা পরিবেশের মধ্যে শিখি। কারণ শিশুরা ভাষা শেখে পরিবেশ থেকে, প্রাইভেট পড়ে কিন্তু ভাষা শেখে না। তারা এমনকি গৃহকর্মীর কাছ থেকেও ভাষা শিখে, বাসার যে হকার পেপার দিয়ে যায় তার কাছ থেকে শিখে, বাসায় অতিথি আসলে তার কাছ থেকে শিখে, নট অনলি প্যারেন্টস অথবা কোনো টিউটর এসে তাকে ভাষা শেখায়। তো সেজন্য আমাদের এটা করতে হবে। আর সেলফ প্র্যাকটিস যে একা একা আমি করব, হ্যাঁ মিরর প্র্যাকটিস করা যেতে পারে, অডিও প্র্যাকটিস করা যেতে পারে, ভিজুয়াল প্র্যাকটিস করা যেতে পারে। আমি এক কথায় বলবো, সকল ধরনের গাইডলাইন আমরা দেব, শুধু আপনি কোর্সটাতে থাকেন। আপনি যদি কোর্সটাতে থাকেন, সকল ধরনের সলিউশন আমরা ইনশাল্লাহ কোর্সে দেওয়ার চেষ্টা করব। কারো কোনো সমস্যা থাকবে না। আমরা দুজনই এখানে আজকে উপস্থিত, দুজনই অভিজ্ঞ। আমরা জানি যে একজন লার্নারের কি সমস্যা হতে পারে, অতএব ইট ইজ সলভেবল। আমরা এখানে কোনো ধরনের কনফিউশন রাখার কোনো দরকার নেই। সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ কোর্সে হবে। নিজে করুন, বন্ধুদেরকে আমন্ত্রণ জানান, যাতে আপনি নিজেও একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, এটা বদরুল হাসান স্যার, আপনি যদি বলতেন, মানে আমাদের এত বছর ইংরেজি পড়ার পরেও আমরা ইংরেজিতে বলতে পারি না কেন?
আপনার কাছে কি কারণ মনে হয়েছে এটা? বা অনেকে দেখা যাচ্ছে কোর্স করেছে কিন্তু সে এটা পারে না, মানে এটা তো আমরা বলেই দিয়েছি যে আপনি আর্লিয়ার আপনি নোট করেছেন, সেটা হচ্ছে 1 মাস 2 মাসের বা ছোট ধরনের এই ধরনের কোনো ক্যাপসুল টাইপের কিছু নাই যেটা শিখে সে একজন ভালো হয়ে যাবে। এটা ক্রমাগত একটা চেষ্টার বিষয় আছে, এবং শেখার জন্য আপনি অসাধারণভাবে বলেছেন আসলে এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের জন্য একটা বেস্ট টিচার। এনভায়রনমেন্ট থেকেই আমাদেরকে শিখতে হবে। আসলে আমরা 12-14 বছর 15 বছর কম্পালসারি ইংরেজি পড়ার পরেও, ইংরেজি আমাদের কোর্স কারিকুলাম হিসেবে থাকার পরেও আমরা ইংরেজিতে এত বেশি জড়তায় ভুগি কেন বা পারি না কেন? আমাদের কনফিডেন্স লেভেল বা জানার লেভেল বা দক্ষতা লেভেল এত পুয়ার কেন? এটার কারণ কি? আপনার কাছে কি মনে হয়? বিষয়টি আসলে উত্তর দেয়া এটি খুব স্পর্শকাতর একটি বিষয়। তো যাই হোক, তারপর আমি একটু ভাষায় উত্তর দেওয়ার চেষ্টা করতে চাই। আসলে আমাদের যে বিশেষ করে স্কুলের যে শিক্ষা পদ্ধতি, এই পদ্ধতিতে আসলে স্পোকেন ইংলিশ শেখার কোনো সুযোগ নেই। আর যেখানে সুযোগ নেই সেখানে স্পোকেন ইংলিশ আসবে কোত্থেকে? আরেকটা বিষয় হচ্ছে, স্পোকেন ইংলিশটা চাপিয়ে দেওয়ার কোনো বিষয় না। এটা যদি কাউকে গণিত চাপিয়ে দিলে সে গণিত শিখতে পারবে, সে বিজ্ঞান চাপিয়ে দিলে শিখতে পারবে, বাট নট স্পোকেন ইংলিশ। এখানে তার প্যাশন থাকতে হবে, এটার প্রতি তার মায়া থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। এই যে বাদল সিয়াল স্যার যেটা বলছেন যে আসুন মায়া ছড়াই, মায়া ছাড়া কখনো স্পোকেন ইংলিশ শেখা যাবে না। তার নিডটা সে বুঝতে হবে। একটা স্কুলের স্টুডেন্ট, সে তো স্পোকেন ইংলিশের নিড বোঝে না। যখন তাকে শুরুতেই গ্রামারের বিশাল বয়ান চাপিয়ে দেওয়া হয় এবং বাধ্য করা হয় এটা শেখার জন্য, তখন কিন্তু ইংরেজি শেখার প্রতি তার একটা অনীহা চলে আসে, যেটা সে হয়তো সাহিত্য বা অন্য কোনো বিষয়ে তার কিন্তু অনীহা আসে না। যখনই গ্রামার অথবা ব্যাকরণ তাকে চাপিয়ে দেওয়া হয়, তখনই কিন্তু সে আর ইংরেজি শিখতে চায় না, এটাকে সে আতঙ্ক মনে করে। আমরাও কিন্তু গ্রামার পড়াই, এখনো বিসিএস এ পড়াচ্ছি, তারপরে ব্যাংক জব অন্যান্য গুলোতে পড়াচ্ছি, কিন্তু গ্রামার এটা স্পোকেন ইংলিশের জন্য মোটেই এসেনশিয়াল নয়। আজকের আলোচনা যেহেতু স্পোকেন ইংলিশ, আমি বলবো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে গ্রামার চাপিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আমরা যদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি, এবং আমরা কিছু টেকনিক্স এন্ড টিপস দেবো আমরা, যেগুলো থেকে আমাদের লার্নাররা খুব সহজে শিখতে পারবে, যেগুলো আসলে শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় না। আপনি দেখেন কোচিং সেন্টারকে নিয়ে কিন্তু অনেক কথা, ব্যাঙের ছাতা, তারপরে বানরের ছাতা, অনেক ছাতা, কিন্তু দেখেন একটা স্টুডেন্ট 15-20 বছর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার পরেও সে কিন্তু ইংরেজি বলতে পারে না, কিন্তু কোচিং সেন্টারে 2 মাসে সে ইংরেজি বলছে। তখন কোচিং সেন্টার কিন্তু জরুরি হয়ে যায়, কোচিং সেন্টারের তখন নিডটা এস্টাবলিশ হয়ে যায়। তো আমি কোচিং সেন্টারের পক্ষে নই, কিন্তু যখন একজন চাহিদা পূরণ করতে পারে না, আরেকজন কিন্তু সেখানে চাহিদা পূরণ করার জন্য যোগ্য লোকরা কিন্তু এগিয়ে আসে। আজকে স্পোকেন ইংলিশের জন্য আমাদের দেশে যারা ইংরেজি বলছে পুরোটাই প্রাইভেট সেক্টরের উপরে। এবং এক কথা যদি বলি, কোচিং সেটা অনলাইন হোক আর অফলাইনে হোক, কোচিং সেন্টারে গিয়ে, কারণ সেখানে তাকে স্পোকেনের প্রথমেই ভয়টা ভেঙে দেয়া হয়। যে যেমন এই যে আমাদের মাহমুদুল হাসান ভাই বললেন, উনি চায়নাতে যান। চায়নার লোকরা সারা পৃথিবী আজকে নিয়ন্ত্রণ করছে ব্যবসায়িক ভাবে, টেকনোলজির দিক থেকে, কিন্তু চায়নাদের ইংরেজি ভাষার উচ্চারণ শুনলে, মানে আপনি ভাষাটা তাদের অক্ষরগুলো যেমন জটিল, তাদের ইংরেজির উচ্চারণও কিন্তু ওরকম। কখনোই তারা ইংলিশদের মতো ইংরেজির উচ্চারণ করে না, কিন্তু তারা কি পৃথিবী শাসন করছে না? এখন আমাদের সমস্যা হচ্ছে, আমরা শুরুতেই 4টা সেক্টরে একসাথে আমরা করতে চাই, কোয়ালিফাই করতে চাই, যে আমাকে স্পোকেন, রিটেন, তারপর লিসনিং সব আমাকে একসাথে আমি মাস্টার হয়ে যাব, দেন আই উইল স্টার্ট স্পিকিং। দ্যাটস এ রং কনসেপ্ট। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে যে আমি সব শিখে তারপর শুরু করবো, নো, এই চায়নাদের মতো করতে হবে। আমার ইংরেজি হোক। একটা বাচ্চা যখন বাংলা শিখে, সে যখন নার্সারি, কেজি বা আরো ছোট, তখন তো সে অনেক কথা বলে না, সে কিন্তু ভেঙে ভেঙে বলে, বাট প্যারেন্টসরা কিন্তু বুঝে যে সে কি বলতে চাচ্ছে। তো আমরা এইভাবেই শুরু করি না কেন? আমাকে সবকিছু শিখে শুরু করতে হবে, এই জায়গাটা একটা ভুল ধারণা। আমাদেরকে খেলতে খেলতেই খেলোয়াড় হতে হবে, বলতে বলতে বক্তা হতে হবে, আর গাইতে গাইতে আমাদের গায়ক হতে হবে। একেবারে সব কোর্স শেষ করব, মানে 13 মণ ঘি জোগাড় হবে, তারপর রাধা নৃত্য করবে, দরকার নাই। 1 মণ আছে, 1 মণ দিয়ে আগে নাচ হোক, নাচ শিখুক, তারপরে আরো অনেক নাচ। আমি এটাই বলতে চাই যে আমাদের শিক্ষা কারিকুলামে যথেষ্ট দুর্বলতা রয়েছে, স্পেশালি ফর স্পোকেন ইংলিশ। এখানে একেবারেই আমি মনে করি এটা অসম্ভব, এবং এটা কেউ সম্ভব করতে পারেওনি এখন পর্যন্ত বাংলাদেশে। তো এই জায়গায় কারেকশন দরকার, এবং এটা কখনো চাপ দিয়ে হবে না। চাপ দিয়ে এ প্লাস পাওয়ানো যাবে, স্পোকেন ইংলিশ চাপ দিয়ে শেখানো যাবে না। এখানে প্যাশন এন্ড প্রফেশন, রেসপন্সিবিলিটি, এগুলো যতদিন আমরা গো করতে না পারবো, ততদিন আমাদের লার্নাররা আসলে স্কুলে যত বছরই পড়ুক, সে আসলে স্পোকেন ইংলিশ পারবে না। সে কিছু লিখতে পারবে, সে কিছু হয়তো বুঝতে পারবে, বাট স্পোকেন ইংলিশ এক্সপেক্টেড লেভেলে সে যেতে পারবে বলে আমি মনে করি না। এই জায়গায় কারেকশন প্রয়োজন রয়েছে। ধন্যবাদ।
অনেক 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 সুন্দর কয়েকটি পয়েন্ট আমাদের বদরুল হাসান স্যার উল্লেখ করেছেন। তার মধ্যে খুবই খুবই ফ্যান্টাস্টিকলি উনি বলেছেন আমি কোচিং এর পক্ষে বলতে চাচ্ছি না তা নয়, আবার এটাও বলেছেন আমাদের যে কিছুটা ইংরেজি দুর্বল অবস্থার মধ্যে যতটুকু আছে এটাতে একটা কোচিং এর একটা বড় ধরনের কন্ট্রিবিউশন আছে। উনি এটা খুব স্ট্রংলি বলেছেন। আসলে আমাদের যে স্কুল কলেজে আমরা পড়ালেখা করছি এখানে তো বলার ব্যাপারে উনি বলেছেন বিজ্ঞান হয়তো প্রেশার দিয়ে কিছু শেখানো যেতে পারে, ম্যাথমেটিক্স হয়তো প্রেশার দিয়ে কিছু, কিন্তু স্পোকেন এমন একটা বিষয় এখানে আসলে কোচিং এর কোনো বিকল্প নাই। আমি কিন্তু পুরোপুরি কোচিং সেন্টারের পক্ষের একটা মানুষ, আমি পার্সোনালি বলে নিচ্ছি, কারণ আমি জানি যে আমাদের স্কুল কলেজের যে প্রথাগত যে ব্যবস্থা সেটা যদি যথেষ্ট ভালো হতো তাহলে এগুলো তো উদ্ভবই হতো না। আবার দেখেন কোচিং এর ব্যাপারে এত নেগেটিভ কথাবার্তা বলা হয়, এরপরেও কোচিং সেন্টারে কিন্তু উদ্ভব হচ্ছে, বিকাশ হচ্ছে, পরিধি বাড়ছে। শুধু বাংলাদেশে নয়, ইউকে বলি, ইউএসএ বলি, আমাদের পাশের দেশ ইন্ডিয়া বলি, সব জায়গায় এটার বিস্তারও হচ্ছে। শুধু আমাদের এক শ্রেণীর লোক কিন্তু অনেক ধরনের না 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 করতে সে আসলে নিজেরই চোখ বন্ধ রাখছে, এই ধরনের অবস্থাটা হয়। আসলে উনি খুবই যথার্থ বলেছেন, কোচিং এর কোনো বিকল্প নেই। এই যে আমরা দুইজন কোচার, বদরুল হাসান স্যার একজন কিন্তু কোচ, মাহমুদুল হাসান স্যার কিন্তু একজন কোচ, আমি নিজেও কিন্তু এই কাজটাই করি। তার মানে এদের তো আসলে বিকল্প নেই। আমরা কোচিংটা করবো না কেন? আশরাফুল ইসলাম, আমাদের সাকিব আল হাসান, ওরা তো কোচের কাছে গিয়ে খেলা শিখে। সাকিব আল হাসান বিশ্ব সেরা ব্যাটসম্যান, কিন্তু উনিও তো কোচের কাছে যান। তার মানে এটার প্রয়োজন আছে। যারা শুনছেন আমার কথাগুলো তারা একটু খেয়াল করেন, এটার কোনো বিকল্প নেই। আপনি সান্নিধ্যে আসেন, আপনি যখন ক্যাপেবল হবেন তখন যদি বন্ধ করে দিতে চান প্রয়োজনে বন্ধও করে দেবেন, কিন্তু আপাতত যতক্ষণ পর্যন্ত আমার কাছে অল্টারনেটিভ ভালো বিকল্প নেই ততক্ষণ পর্যন্ত আমাদের এই যে কোচদের কাছে আসতে হবে। এবং বদরুল হাসান স্যার আপনাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা অনেকেই স্যাররা কি বলছেন, আমাদের দুইজন রেসপেক্টেড টিচার, খুবই এক্সপেরিয়েন্সড, খুবই কম্পিটেন্ট দুইজন টিচার, কি বলছে একটু মনোযোগ দিয়ে শুনেন এবং সেই সংশ্লিষ্ট প্রশ্ন করুন। ব্যস্ত হয়ে গেছেন কমেন্টে প্রাইভেট গ্রুপে আছে কিনা, উনি তো বলেছেন এখানে এসে পড়েন। প্রাইভেটে যদি দরকার হয় আপনি সেটা করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আগে স্যাররা কি বলছে, প্রবলেম গুলো কোথায় সেগুলো একটু বোঝার চেষ্টা করেন। মাহমুদুল হাসান স্যার, কোচিং এর কথা যদি বলি, গত 20-30 বছর তো কোচিং এর মাধ্যমে অনেক স্পিকিং এর ডেভেলপমেন্ট হয়েছে বা পরিধি বেড়েছে। আপনার কি মনে হয় আসলে কি আমরা স্পিকিং নেশন হিসেবে ইংরেজিতে অগ্রসর হয়েছি? আপনি যখন বাইরের লোকজনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে যান আপনার কি মনে হয়? এটা আসলে খুব দুঃখের কথা বা কষ্টের কথা, যেটা হচ্ছে আমরা যতটুকু টেকনোলজিতে বা ডিজিটাল বাংলাদেশ হিসেবে আমরা যতটুকু আগাচ্ছি, বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের দিক থেকে কিন্তু আমরা ওই স্পেসে বা ওই পেসে কিন্তু আমরা আগাতে পারছি না। সরি টু সে, আপনি দেখবেন আমাদের এখন অনেক ফ্রিল্যান্সাররা কাজ করছে, দে আর ভেরি স্কিলড ইন ডিজাইনিং, ক্রিয়েটিভ ডিজাইন সব কিছুতে বলেন, বাট ইংলিশ তো এটা তো কোনো এখানে কোনো ক্রিয়েটিভিটি কিন্তু নেই। হ্যাঁ, ক্রিয়েটিভিটি যেটা হচ্ছে আপনি যখন ভালো বলতে পারবেন, ইউ ক্যান স্পিক ইন ডিফারেন্ট ওয়েজ, বাট আগে প্রথমে আপনাকে শিখতে হবে আমি এই কথাটা কিভাবে বলবো। এরপরে আমি যখন স্কিল হয়ে যাব তখন আমি বিভিন্নভাবে এটাকে কিছুটা রিচ ভোকাবুলারি বা রিচ ওয়ে ইউজ করে আমি আমার কথাটাকে সুন্দর করব, বাট আগে আমাকে মূল কথাটা শিখতে হবে। আর যেটা বললেন প্রাইভেট যে কোচিং সেন্টারগুলো আছে, অ্যাকচুয়ালি দে আর প্লেইং এ ভাইটাল রোল, কারণ উপায় নেই, তাদেরকে এগিয়ে আসতে হয়েছে। যদিও অনেকেই কোচিং এর বিরোধিতা করছে, বাট তারা কি করছে? ঠিক আছে, কোচিং সেন্টার বাণিজ্য করছে, বাট অ্যাকচুয়ালি যারা বিরোধিতা করছে তারা কি করছে? আমাদের এই যদি আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের কথাই বলি, তাদের এটা ডেভেলপমেন্টের জন্য তারা কি করছে? তো শুধু শুধু সমালোচনা করে লাভ কি? আরেকটা জিনিস আমি খুব দুঃখের সাথে নোটিস করেছি, যেটা হচ্ছে আমাদের ইংলিশ ফর টুডে যে বইটা আছে ফ্রম দ্য ভেরি বিগিনিং, যেটা হচ্ছে ক্লাস 2 বলেন, ক্লাস 1 বলেন, এখান থেকে নিয়ে একেবারে ক্লাস 10 পর্যন্ত, আমি খুব খেয়াল করেছি all the books in different classes, especially the English for today books,
it is prepared in a, what should I say, in a good way and effective way. আপনি খেয়াল করে দেখবেন ইংলিশ ফর টুডে বইতে কোনো লেসনের পরে কোশ্চেন থাকে, ট্রু ফলস থাকে, এরপরে মূল যে প্র্যাকটিসটা ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করার জন্য, এটা কিন্তু আমাদের টিচাররা স্কিপ করে যায়। কেন? পরীক্ষায় আসে না। বাট ওখানে দেখবেন গ্রুপ ডিসকাশন থাকে, প্রেয়ার প্র্যাকটিস থাকে। সাপোজ আমি যদি বলি, সালমা একটা কমন চরিত্র ছিল আমাদের ইংলিশ ফর টুডে বইতে। সালমার একটা ঘটনা বলে, সে হয়তো গার্মেন্টস কর্মী, সে এটা করে ওইটা করে, তার বাবা এটা করে। ওখানে কিন্তু একজনের পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট সেন্টেন্স কিন্তু ওখানে দেয়া ছিল। বাট আমরা টিচাররা যেটা করি, ওইটার একটা বঙ্গানুবাদ তাদেরকে শেখাই, কারণ এটা পরীক্ষায় বঙ্গানুবাদ আসবে। সাপোজ সালমা ওয়ার্কস ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি, বাট এখানে তাহলে সালমা গার্মেন্টসে চাকরি করে, তাহলে আমার বাবা কোথায় চাকরি করে, তুমি কি করো, এখান থেকে কিন্তু অনেক সেন্টেন্স শেখা যেত প্র্যাকটিক্যাল লাইফে, যেটা আমরা রেগুলারলি ইউজ করি। বাট পরীক্ষায় তো ওইভাবে আসবে না। ওই পরীক্ষায় সালমার কথা আসবে, সালমার কথাটা শিখে ফেলো, স্টুডেন্টরা মুখস্থ করে ফেলে, ওয়েদার দে আন্ডারস্টুড অর নট। দ্যাটস দ্য ওয়ান থিং। এরপরে যেটা হচ্ছে যে এই লেসনটা পড়ার পরে তারা কি বুঝলো, এটা বোঝার জন্য বা এটা প্র্যাকটিস করার জন্য কিন্তু লেসনের শেষে গ্রুপ ডিসকাশন থাকে, পেয়ার প্র্যাকটিস থাকে। এটা কিন্তু ইংলিশ স্কিলটাকে ডেভেলপ করার জন্য, তাদের কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করার জন্য দেওয়া হয়েছে। বাট আমাদের টিচাররা সেটা পড়ায় না। আই এম সরি টু সে। কেন পরীক্ষায় এটা আসবে না? আমাদের সবকিছু হয়ে গেছে এক্সাম সেন্টারে। বুঝে গেছে ব্যাপারটা? এক্সামে যেটা আসবে সেটাই আমাকে শিখতে হবে। আর আমাদের বদরুল হাসান স্যার যেটা বললেন, আই ডু এগ্রি উইথ হিম, যেটা হচ্ছে যে গ্রামার, আমরা খুব গ্রামার ডিপেন্ডেন্ট হয়ে গেছি। কথা বলতে গেলে মাথায় গ্রামার ঘুরে। গ্রামার যদি আমার মাথায় থাকে, আমি জীবনেও কথা বলতে পারবো না। কারণ স্পিকিং হচ্ছে সিচুয়েশন বেসড। আমার সামনে সিচুয়েশন আছে, এই সিচুয়েশনে আমি কি কথা বলবো সেটা আমার আগে থেকে শিখে নিতে হবে। যেটা আমি যদি, ওবেদ ভাই আমি যদি বলি, আপনি আই থিঙ্ক ইউ মাইট হ্যাভ সিন ইন ওয়ান অফ মাই ভিডিওস, আমি চাইনিজদের সাথে একটা ডিনার প্রোগ্রামে কথা বলছিলাম। আমার সাপ্লায়ার, তাদের ফুল টিম মেম্বার ছিল, তো আমাকে বলে যে তুমি একটু ব্র্যান্ডিং বা তোমার সাপ্লাই চেন নিয়ে তাদেরকে কিছু একটু টিপস দাও। তো ওখানে আমি শুরু করেছিলাম একটা চাইনিজ গ্রিটিংস দিয়ে, রেনশিনি হ্যান গাও সিং। আমরা যেটা ইংলিশে বলি নাইস টু মিট ইউ। ওরা কিন্তু দেখেছেন, আপনি হয়তো খেয়াল করছেন, খুব অ্যাপ্রিসিয়েট করেছে। বাট আমাকে যদি আপনি বলেন রেনশিনি হ্যান গাও সিং, এখানে আপনি গ্রামার আমাকে বুঝান, আমার পক্ষে সম্ভব না। আমি জানি না এখানে কি গ্রামার। আমি সিচুয়েশন দিয়ে শিখেছি যে এই সিচুয়েশনে আমি তাকে বলবো রেনশিনি হ্যান গাও সিং। তার সাথে আমার দেখা হয়েছে, আমি বলবো নি হাও মা। আমি কিছু চাইনিজ ইয়ার শিখে ফেলেছি অলরেডি, শিখে নিয়েছি আমার কাজে, জাস্ট টু ইমপ্রেস দ্যাম। তো আমি যখন মাঝে মাঝে চাইনিজ কথা বলি, তারা কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করে। তারা বলে ক্যান ইউ স্পিক চাইনিজ? আসলে আমি চাইনিজে কথা বলতে পারি না, বাট আমি বেসিক কিছু জিনিস শিখেছি এই কারণে যেন তাদেরকে আমি ইমপ্রেস করতে পারি। তো আমি ওই জিনিসগুলো শিখেছি কিন্তু আমি সিচুয়েশন দিয়ে। আমি ওখানে চাইনিজ গ্রামার যদি বলেন আমি কিচ্ছু জানি না, লিখতে বলেন আমি কিচ্ছু জানি না, বাট আমি জানি যে এই সিচুয়েশনে সাপোজ আমি কোনো একটা ভুল করে ফেলেছি, তখন আমি বলবো দুই বলছি, সরি আমি কিছু চাইনিজ সেন্টেন্স ইউজ করছি, কিছু এক্সপ্রেশন ইউজ করছি। অথবা কেউ ভুল করলো, চাইনিজ কেউ ভুল করলো, আমাকে বললো দুই বুঝি, আমি বললাম ও ম্যাক ওয়ান সিং, মানে ইটস ওকে, আমরা যেটা ইংলিশে বলি ইটস ওকে। তো এই জিনিসগুলো সিচুয়েশন যদি আমার সামনে থাকে, তখন আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলেন বা এটা হোয়াট এভার ইট ইজ, এনি ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আমার জন্য এটা শেখা সহজ হয়ে যাবে। মানে গ্রামারের যে রাজ্য, ওটা থেকে আমাকে বের হতে হবে। দ্যাটস দ্য অনলি ওয়ে আই ডু বিলিভ। যেটা হচ্ছে আমরা গ্রামার থেকে যদি আমরা বের হতে পারি, সিচুয়েশনকে সামনে নিয়ে যদি আমরা শিখতে পারি, আশা করি খুব সহজে ইংরেজি শেখা যাবে। সিচুয়েশন বেসড। সোজা কথা হচ্ছে স্ট্রাকচার যেটা হচ্ছে, হ্যাঁ রাইটিং এর জন্য দরকার আছে, বিকজ ইন রাইটিং আই হ্যাভ টাইম টু থিঙ্ক হোয়াট আই শুড রাইট, হাউ আই শুড রাইট। বাট স্পিকিংয়ে বা স্পোকেন ইংলিশ যদি বলি, এখানে আমার কিন্তু চিন্তা করার কোনো সুযোগ নেই। আই হ্যাভ টু থিঙ্ক, আই হ্যাভ টু স্পিক সাইমালটেনিয়াসলি। এই জন্য আমাদের স্টুডেন্টদের সবচেয়ে সমস্যা হচ্ছে প্রথমে চিন্তা করে, আর আরেকটা যেটা হচ্ছে বাংলা চিন্তা করে। বাংলা চিন্তা করে, এরপরে বাংলা চিন্তা করার পরে চিন্তা করে যে এটাকে আমি গ্রামারে এটা কিভাবে, এটার স্ট্রাকচার কি। আরে ভাই এত সময় আমাকে দিবে না। সো আমাকে সাথে সাথে চিন্তা করতে হবে, সাথে সাথে কথা বলতে হবে। তো চিন্তা না করে আমি যদি সিচুয়েশনটা টার্গেট করে যদি আমি ইংলিশটা শিখে ফেলি যে এই সিচুয়েশন আমি এই কথাটা বলবো, তাহলে কিন্তু দেখবেন আপনি ইউ ক্যান স্পিক ভেরি স্মুথলি উইদাউট এনি থিঙ্কিং, বিকজ ইউ আর ফেসিং দ্য সিচুয়েশন, নট দ্য ট্রান্সলেশন।
এটা আমার ওয়ে, আমি এভাবে শেখাই স্টুডেন্টদেরকে, সিচুয়েশন বেসড। আমার যে মেথডটা আছে সেটা হচ্ছে সিচুয়েশন বেসড। এই সিচুয়েশন আমি এই কথাটা বলবো, এইভাবে বলবো, তখন আমি একই রকমের ডিফারেন্ট সিচুয়েশন তার সামনে দাঁড় করাই, তাকে আমি থ্রো করি, ওকে ঠিক আছে, এই যদি সিচুয়েশন এরকম হয় তুমি কিভাবে কথা বলবে, কারণ আমি তো তাকে আগে শিখিয়ে দিয়েছি এইভাবে কথা বলতে হবে, দিস দ্য ওয়ে টু ফেস দিস সিচুয়েশন। তো আমি এইভাবে শেখাতে পছন্দ করি, অ্যান্ড আই ডু বিলিভ দ্যাট ইজ দ্য রাইট ওয়ে। অ্যান্ড আই ডোন্ট নো, আমাদের বদরুল হাসান স্যার ওনার মেথডটা আসলে আমার জানা নেই। স্যারও যেহেতু খুব সুনামের সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করছে স্টুডেন্টদের মাঝে, আই ডু বিলিভ ওনার যেটা মেথড আছে সেটাও ইফেক্টিভ, বাট ডিফারেন্ট হতে পারে। বাট আমি আমারটা বললাম যে এভাবে যদি আমরা শিখতে পারি তাহলে খুব সহজে কিন্তু ইংরেজি শেখা যায়। গ্রামারকে ভুলে যেতে হবে, সোজা কথা। গ্রামারের ইয়াতে যতদিন আমি থাকবো জীবনে ইংলিশ শিখতে পারবো না, চ্যালেঞ্জ। ওবায়দ ভাই একটু আনমিউট করে নিতে ভালো হয়। মাহমুদুল হাসান স্যার যেটা বলছিলেন, বদরুল হাসান স্যার শুনতে পাচ্ছেন? মাহমুদুল হাসান স্যার যেটা বলছিলেন, গ্রামার আমাদের জন্য, গ্রামারকে যদি আমরা মাথায় রেখে এগোতে চাই, যেমন একজন এখানে লিখেছেন কমেন্টে, আমি যখন ইংরেজি বলতে চাই আমার মধ্যে একটা ভয় কাজ করে, আমার প্রেপোজিশন ঠিক আছে কিনা, আমার গ্রামাটিক্যাল সিকোয়েন্স ঠিক আছে কিনা, সিনট্যাক্স ঠিক আছে কিনা, এগুলো যখনই আমি চিন্তা করতে যাই তখনই কিন্তু আমি ভুলভাল অথবা একটা নার্ভাসনেস আমাকে পেয়ে বসে। আমরা আসলে অনেক বছর তো গ্রামার শিখেছি, অনেক বছর, মানে আমরা যদি আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো দেখি, এগুলো দিয়ে একটা জিনিস তো প্রমাণিত যে সেটা হচ্ছে এটা আমার স্পিকিং এ কোনো কাজ আসলেই দিচ্ছে না। আমি যদি একেবারে কিছু ব্যতিক্রম বাদ দিলে যদি বলি, এরপরে হচ্ছে আমরা সব সময়, মাহমুদুল হাসান স্যার খুব ভালো একটা কথা বলেছেন, সিকোয়েন্স বেসড। সিকোয়েন্স থেকে আমি বুঝে নিয়েছি বিষয়টা হচ্ছে এরকম। তাহলে গ্রামারটাকে দুইজন শিক্ষকই, বদরুল হাসান স্যার এবং মাহমুদুল হাসান স্যার দুইজন শিক্ষকই বললেন, গ্রামারটা আমার স্পিকিং ইংলিশ ক্যাপাসিটি বিল্ডিং এর ক্ষেত্রে আমার একটা গ্রামারের উপরে ফোকাস থাকা, এটা আমার একটা লিমিটেশনস হয়ে যাচ্ছে। রাইট বদরুল হাসান স্যার? ধন্যবাদ। গ্রামারের বিষয়ে বলতে গেলে আমার মনে হয় যে অ্যাডভান্স লেভেল লার্নার যারা, তাদের কিছু কিছু বিষয়ে যারা যদি আরেকটু অ্যাডভান্স করতে চায় নিজেকে, সেক্ষেত্রে সে গ্রামারের দিকে নজর দিতে পারে। তবে স্পোকেন ইংলিশের জন্য গ্রামার তার শিখতে হবে বা টার্ম শিখতে হবে, এটা আমি মনে করছি না, এটা জরুরি মনে করছি না। তবে আমরা যখন গ্রামারের হয়তো শব্দ, আমরা নামটা উচ্চারণ পজিটিভ ভার্ব বলবো না, কিন্তু আমি পজিটিভ ভার্ব বেসড এরকম একটা সেন্টেন্স আমি হয়তো ক্লাসে শেখাবো। তো সেখানে অটোমেটিক গ্রামারটা কিন্তু চলে আসবে। আমি আপনার সাথে বাংলা বলছি কিন্তু গ্রামার শিখে গ্রামার ফলো করে বলছি না, তো গ্রামার কিন্তু চলে আসছে। তবে অনেকের ভুল থাকে, কম বেশি থাকে, আমাদেরও বাংলাতেও ভুল থাকে। আপনারা দুইজনে খুব ভালো করে জানেন, আমরা যখন নতুন নতুন করে একটা বাচ্চা ইংরেজি মানে কথা বলতে শুরু করে, ধরেন ক্লাস এখনো স্কুলে যায় নাই মনে করেন, মানে 3-4 বছরের বাচ্চারা, ওরা যখন আপনাদেরকে বলে বা তাদের প্রাত্যহিক ওদের ফ্যামিলিতে যারা আছে, বাবা মা বা আদার্সদের সাথে ডিলিংস, ওরা বলে আমাকে এটা দাও, আমি এটা খাবো না, হ্যাঁ আমার জন্য এটা নিয়ে আসতে হবে। এখানে তো কোনো গ্রামার কাজ করে না, ও তো আর নত্যবিধান, সত্যবিধান, পজিটিভ, সিনট্যাক্স, টেন্স এগুলো তো ও শিখেনি। ও এটা কিভাবে পারে একটু কাইন্ডলি যদি বলতেন। আপনি পরিবেশের কথা বলছিলেন, প্লিজ। এখানে আসলে তার যে ল্যাঙ্গুয়েজ সেন্সটা যখন তার ডেভেলপ করবে, তখন সে যাই বলুক, যেভাবেই বলুক, এটা গ্রামার এর মধ্যে চলে আসবে অটোমেটিক্যালি। যদি আমরা এনভায়রনমেন্ট থেকে শিখি, যদি আমরা প্র্যাকটিস থেকে শিখি, যদি আমরা এক্সচেঞ্জ করার মাধ্যমে শিখি, তাহলে যদি আমরা স্ট্রং ভোকাবুলারি থাকে আমাদের, তাহলে গ্রামার শেখার প্রয়োজন নেই। তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার, এই কথাটা আবার অনেক সময় বুমেরাং হতে পারে, এটা ভিন্ন ইন্টারপ্রিটেশন হতে পারে। সেটা হলো যে তাহলে আমরা গ্রামারকে তুলে দিতে চাচ্ছি, বিষয়টা তা নয়। বিসিএস ক্যান্ডিডেট গ্রামার লাগবে, তারপরে ব্যাংক জবে তার গ্রামার লাগবে, প্রাইমারি শিক্ষক নিয়োগে তার গ্রামার লাগবে, এটা আমাদেরকে আবার মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি শুধু স্পোকেন ইংলিশের বিষয়টা বলি, তাহলে এখানে গ্রামার এসেনশিয়াল নয়, এবং যারা স্পোকেন শিখবে, গ্রামার শেখা তাদের জন্য একেবারে ডাল ভাত খাওয়ার মতো, মানে গ্লাসে ঢেলে পানি খাওয়ার মতো। যদি স্পোকেন সেন্স তার ভালো থাকে, গ্রামারটা সে খুব দ্রুত নিতে পারবে। আমি যদি আমার বাচ্চাদের কথা বলি, আমার বাচ্চাদেরকে আমি কখনো ইংরেজি পড়াইনি। তারা কিছু বাচ্চাদের কিছু কোর্স করেছে, এবং তারা দুজনেই ফেয়ারি টেল দেখে ইংরেজি শিখেছে, এবং ইংরেজি কার্টুন দেখে তারা ইংরেজি শিখেছে।
আমি তাদেরকে ইন্সপায়ার করেছি, আধা ঘন্টা 20 মিনিট করে করে তারা দেখতো, এবং তারা দুজনেই ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারে এবং গ্রামার সলিউশনও তারা করতে পারে, বড়টা ভালো করতে পারে। তার মানে আমি তো তাকে গ্রামার শিখাইনি, সো হাউ ক্যান ই ডু ইট? সে করতে পারছে তার সেন্স থেকে, তবে যখন তার সেন্স কনফ্লিক্ট করে তখন সে আমার হেল্প নেয়। তাহলে যদি আমরা স্পোকেন ইংলিশটা ভালো করে শিখতে পারি, আমি এক কথায় সবসময় আগে বলেছি যে এই স্পোকেন ইংলিশ কোর্স ইজ এ লাইফ চেঞ্জিং কোর্স। এটা শুধুমাত্র যে মাহমুদুল হাসান স্যার যেটা বলেছেন যে ক্যারিয়ার ওরিয়েন্টেশন না, এটা এক হোল লাইফ চেঞ্জিং একটা কোর্স হতে পারে যদি একজন মানুষ স্পোকেন ইংলিশের কোর্সটা পুরোপুরি সে অ্যাচিভ করতে পারে। তার সকল দরজা খুলে যাবে সামনে, যে কোনো দিকে সে যাক, সে অনলাইনে কাজ করুক, অফলাইনে কাজ করুক, সে দেশে করুক, হোম অ্যাব্রোড, এনি সেক্টর, তার এটা কিন্তু সাপোর্ট করবে। অতএব গ্রামার জরুরি নয় স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে। আর স্পোকেন ইংলিশ শিখলে কান টানলে যেমন মাথাটা চলে আসে, গ্রামারটাও চলে আসবে। আর আমরা যখন স্পোকেন ইংলিশ পড়াবো, আমরা কি আর একটু টোকা দেবো না? মাঝে মধ্যে তো টোকা দেবো, যাতে এই বিষয়ে তারা যেন তাদের নলেজে থাকে যে এটাও তার একটা অংশ, জীবনের অংশ, স্কুলের কলেজের অংশ। এটাও তাকে মাথায় রাখতে হবে। ধন্যবাদ। উত্তরটা আমি দুইজন শিক্ষকের কাছ থেকেই জানতে চাইবো। আমরা শেষের দিকে চলে আসছি। প্রথমে মাহমুদুল হাসান স্যার যদি একটু বলতেন। একজন বলল কামরুল হাসান, আপনাদের এখানেও আরেকজন হাসান, হাসানের আধিক্য খুব দেখা যাচ্ছে। সেটা হচ্ছে এটা তো স্পোকেন ইংলিশ কোর্স, এটা আমরা তো শাইনেসের কারণে, কারেজের কারণে আমরা স্পিকিং ইংলিশ ভালো করতে পারি না, বা স্পোকেন ইংলিশ জেনে হচ্ছে। Why this program is conducted in Bangla? উনি জানতে চেয়েছেন এই প্রোগ্রামটা কেন বাংলায় কন্ডাক্ট করা হচ্ছে। মাহমুদুল হাসান স্যার, এটা কেন বাংলায় করা হচ্ছে? বাংলায় এই কারণে করা হচ্ছে যেন এই লম্বা সময় ধরে আমরা এখানে থাকি। আমাদের এটা কিন্তু একটা দুর্বলতা বলেন বা আমাদের একটা কি বলবো অভ্যাস, যেটা সেটা হচ্ছে কোনো ইংলিশ প্রোগ্রাম কিন্তু আমরা বেশি সময় ধরে শুনতে চাই না। হ্যাঁ, এখানে খুব যেমন আমার বজরুল হাসান স্যার বলেন বা আপনি বলেন, আমরা যদি পুরোটা ইংলিশে আলোচনা করতাম, আপনি মনে হয় না দেখতেন এতক্ষণে অনেক যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু অন্য কাজে ব্যস্ত হয়ে যেত। আমরা বাংলা ইউজ করছি এই কারণে যেন তাদের কাছে আমরা সহজে কথাগুলো বুঝাতে পারি, পৌঁছাতে পারি। আমাদের টার্গেট হচ্ছে এটা, যে কেন স্পোকেন ইংলিশ তাদের দরকার, কেন তাদেরকে ইংলিশ স্পিকিং এ ভালো হতে হবে, সেটার জন্য আমরা বাংলায় কথা বলছি। এর মানে এই নয় যে আমাদের এখানে যারা প্রেজেন্টার আছে বা যারা আমরা এখানে স্পিকার হিসেবে যারা আছি তারা কি ওই বাংলা ইংলিশে কথা বলতে পারি না, নট লাইক দ্যাট। সেটা হচ্ছে জাস্ট টু মেক देम আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি, এই জন্যই। আর বদরুল হাসান স্যার, এটার উত্তর আপনি। এখানে আমি একটা মেসেজ দিতে চাই, সেটা হলো মাহমুদুল হাসান ভাই একটু মিউট করতে হবে, ইকো হচ্ছে। থ্যাংক ইউ। তো আমি যে কথাটি বলবো সেটি হলো যে শেখার একটা সূত্র আছে কিন্তু, কারণ বিদ্যা কিন্তু গুরুমুখী। বিচারক হয়ে কখনোই ইংরেজি না কোনো কিছু শেখা যাবে না। কোনো লার্নার যখন জাজমেন্ট করার জন্য কোর্স করতে আসবে, সেখান থেকে কিছু শিখতে পারবে না। আমি কোর্সে কিন্তু মার্চ ফরওয়ার্ডে বিভিন্ন কোর্সে এই কথাটা বলেছি, আমি আই শুড রিপিট ইট নাও, যে আমরা যখন কোনো অনুষ্ঠানে শেখার জন্য আসব, সেখানে বিচারক হিসাবে আমরা যেন না বসি। কলসিটা খালি করে বসতে হবে। কলসি ভরাট করে যদি কেউ বসে, সে এখান থেকে কিছু নিতে পারবে না, দিতেও পারবে না, এবং অনেকের ক্ষতি হয়ে যাবে। সো আই রিকোয়েস্ট যে আমরা যেন বিচারক হয়ে ক্লাসে না বসি, এবং কোনো ওরিয়েন্টেশনে আমরা না, আজকে হচ্ছে ওরিয়েন্টেশন, আমরা পরিচিত করছি, এবং আমরা কখনো এটা বলিনি যে সারাক্ষণ ইংরেজি বলতে হবে। আমাদের আলোচনা এটা নেই। এবং আমি মার্চ ফরওয়ার্ডের বিভিন্ন ক্লাসও আমি একটা জিনিস খেয়াল করেছি, কিছু কিছু লার্নারের মধ্যে একটা প্রবণতা আছে, সেটা হচ্ছে কিছু প্রশ্ন কমেন্টে দেয়া হয় যে এই প্রশ্নটার উত্তর সে জানে, আমাদেরকে টেস্ট করার জন্য দেয়া হয়। আমরা এখানে 20-21 বছর কাজ করছি, আমরা স্টুডেন্টের একটা এ দেখলে তার ইন্টেনশনটা আমরা বুঝতে পারি, এবং সেই উত্তরটা জানে। এবং এই কারণ এগুলো কমন প্রশ্ন, এগুলো মার্চ ফরওয়ার্ডের বইতে এই ধরনের কিছু এক্সেপশনাল কোশ্চেন দেওয়া থাকে, এবং আমরা স্টুডেন্টদেরকে এই জাতীয় প্রশ্নগুলো করি তাদের মেরিট যাচাই করার জন্য, সেই এক্সেপশন গুলো ডিল করেছে কিনা। অতএব আমার রিকোয়েস্ট থাকবে যে হাম্বল হতে হবে, যদি শিখতে চাই আমাকে হাম্বল হতে হবে, এবং ইনস্ট্রাক্টর যেটা বলবে
সেটাকে যদি আমরা ফলো করি, উই ক্যান লার্ন সো মেনি থিংস ফ্রম দিস কোর্স। আমরা এখানে 5 ঘন্টা ইংরেজিতে কথা বলতে পারবো, আমাদের ওই ক্যাপাবিলিটি আছে, কিন্তু আমরা এখানে নিশ্চয়ই ইংলিশ এক্সপার্টদের সাথে কথা বলছি না, আমরা এখানে আমাদের শিক্ষার্থীদের সাথে কথা বলছি। যিনি এক্সপার্ট এটা তার জন্য নয়, সে কারণে যিনি শিখে গেছেন যে আমরা ইংরেজি বললে ভালো হয়, এটা তার ক্লাস নয়। যিনি লার্নার এটা তার ক্লাস, জাজমেন্টের ক্লাস নয়। সো আমি এখনো কোনো জায়গায় শিখতে গেলে তখন আমি শিশুর মতো থাকি। আমি যখন বাদল সৈয়দ স্যারের ইন্টারভিউ নেই, তখন আমি শিশুর মতোই ওনার ইন্টারভিউটা নিই, যে আমি কিছুই জানি না, যাতে উনি আমাকে শেখাতে উৎসাহ পায়। আর যদি আমি তখন ওনাকে প্রজ্ঞা দেখাতে যাই, তখন কিন্তু উনি ইট উইল নট বি অ্যাকসেপ্টেড। সেজন্য আমি আপনাদের কাছে অনুরোধ, জীবনে শেখার জন্য বিনয়ী হতে হবে, বিনয়ের চাদরে ঢেকে যাক অহংকার। ধন্যবাদ। যিনি প্রশ্নটা করেছেন আমাদের দুইজন সম্মানিত শিক্ষকের কাছ থেকে এই কথাগুলো শুনেছেন, এবং ইন্টারেস্টিংলি আমি শুরুতেই বলেছিলাম সাইফুর রহমান খান স্যারও কিন্তু পরশুদিন এটাই বলেছিলেন, এটা যদি ইংলিশ টু ইংলিশ হয় তাহলে তো কিছুই বুঝি না। উনি একটা বইয়ের শিরোনাম দেখিয়েছিলেন, মেজার্স হোয়াট ম্যাটার্স, উনি এটা অনুবাদ করতে দিয়েছিলেন, এবং অনেক শত শত স্টুডেন্ট ছিল, এটা অনেক ভালো ভিউ ছিল, কিন্তু এখানে যে আনসার গুলো আসছে একটা আনসারও কিন্তু ঠিক না, মানে ঠিক না হতে পারে সেটা ভিন্ন বিষয়। অর্থাৎ এটা উনি বলতে চেয়েছেন আমি যদি ইংলিশ টু ইংলিশই করি তাহলে তো আমার শেখাটা হলো না। এখন আমরা আপনাদের সাথে কমিউনিকেট করতে পারছি, যেটা মাহমুদুল হাসান স্যার বললেন বা বদরুল হাসান স্যার বললেন, এবং আসলে যে কোনো পর্যায়ে হোক না কেন আমরা যখন লার্নিং মোডে থাকবো তখন আমাদেরকে আসলে বদরুল হাসান স্যারের যে কথাটা, মানে বিনয়ের তো কোনো আসলে বিকল্প নাই, বিনয়ের চাদরে ঢেকে যাক অহংকার উনি বলেছেন। আসলে শিখতে হলে আপনাকে নমনীয় হতে হবে, ফ্লেক্সিবল হতে হবে এবং হাম্বল হতে হবে, এটার কোনো বিকল্প নাই। আশা করি যে এটা দু একজনের ক্ষেত্রে এটা হতে পারে, আবার এমনও হতে পারে সে হয়তো আসলে জানার জন্যই কেন আপনার স্পোকেন ইংলিশের কোর্সটা এটা করতেছি, এমনও হতে পারে। যাই হোক, আমি একেবারে শেষের দিকে চলে আসলাম দুজন সম্মানিত শিক্ষকের কাছে আমি লাস্ট একটা করে প্রশ্ন করব। এর আগেই আমি একটু যারা শুনছেন ভিউয়ার্স, যারা মার্চ ফরওয়ার্ডের প্ল্যাটফর্মে আছেন অথবা ফেসবুক লাইভে হওয়ার কারণে মার্চ ফরওয়ার্ডের নেই কিন্তু অন্যরা শুনছেন, তাদের সকলের জন্য বলি মার্চ ফরওয়ার্ড স্পোকেন ইংলিশ কোর্সটা অনেকে বলেছেন ফি কত, একটা কোনো গতানুগতিক ফি নেই, যেহেতু মার্চ ফরওয়ার্ড একটা চ্যারিটি অর্গানাইজেশন, এটা ফি মুক্ত, মাত্র 200 টাকা। এটা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়ের খুব সামান্য একটা অংশ, কিন্তু এটার মূল কারণ হচ্ছে ভর্তুকি দিয়ে আপনাদের ডেভেলপমেন্টের জন্য এটা করা হয়। এরপরেও কেউ যদি ফিনান্সিয়ালি ইনক্যাপেবল হন, অক্ষম হন, তাহলে সে ফ্রি অফ কস্ট এটা রেজিস্ট্রেশন করতে পারবেন, কোনো সমস্যা। আপনারা যখন মার্চ ফরওয়ার্ড অ্যাপে ঢুকবেন আপনি দেখবেন দুইটা অপশনে আমরা দেওয়া আছে, চাইলে আপনি 200 টাকা দেন অথবা আপনি ফ্রি করেন, দুইটার অপশনে আপনি দেওয়া আছে। যদি ফ্রি করতে চান একটি এক্সপ্লেনেশন দিতে হয়, সেটা আপনি একটু মনে রাখবেন। প্লাস আজকে মার্চ ফরওয়ার্ডের প্রথম ব্যাচের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ, সবকিছু যদি ঠিকঠাক থাকে 6 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির 6 তারিখে আমরা টাইম এবং কখন শুরু হচ্ছে এটা জানিয়ে দেবো, এবং প্রতিদিন যে ক্লাস হবে ক্লাসগুলো এটা গ্রুপে হবে। আমরা চেষ্টা করছি, আমাদের ক্লাসগুলো সাধারণত প্রাইভেট গ্রুপে হয় সবগুলো কোর্সেরই, কিন্তু এখানে যেহেতু একটা ইন্টারাকশনের বিষয় থাকে, অনেকগুলো বিষয় হয়তো একটু সাদা শুনতে চাইবে, তারা যেগুলো পড়াচ্ছেন প্রনাউন্সিয়েশন বা এক্সপ্রেশন তারা যেভাবে দিচ্ছেন, যারা শুনছেন তারা সেভাবে দিতে পারছে কিনা এখানে একটু টেস্ট করার বা এটা ফিডব্যাক দেওয়ার যেহেতু বিষয় আছে, আমরা চেষ্টা করব 6 তারিখে ক্লাস স্পোকেন ইংলিশ ক্লাসগুলো যেন জুম অ্যাপ্লাই করে, জুম ইউজ করে যেন নেওয়া হয়। সে প্রথম একটা দুইটা ক্লাস আমাদের যদি প্রস্তুতি কোনো ঘাটতি এখন আজকে যেভাবে হচ্ছে সেভাবেও হতে পারে, আপনি মেন্টালি একটু প্রিপেয়ার থাকবেন। কেউ কেউ বলেছেন গ্রুপে অ্যাড হই নাই, গ্রুপে কিভাবে অ্যাড হবো? ভাইয়া, যখন গ্রুপে অ্যাড করা হবে আপনাদের কাছে অবশ্যই হয় ফেসবুকে আমরা আমাদের পেজের মাধ্যমে অথবা গ্রুপের মাধ্যমে আপনাদেরকে জানাবো, আদারওয়াইজ আমরা আপনাকে মেসেজ করব। আনটিল অর আনলেস আমরা কোনো পোস্ট করেছি অথবা মেসেজ করেছি ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন এটা গ্রুপ হয় না, এটা আসলে বুঝে নেওয়ার বিষয়। যদি হয় তাহলে তো আমরাই আপনাদেরকে জানাবো। এই যে আজকে গ্রুপের দরকার আছে, আজকে এটা হচ্ছে ফেসবুক লাইভে হচ্ছে, তাহলে এখানে তো গ্রুপের দরকার নাই, এটা নিয়ে আপনার অস্থির হওয়ারও দরকার নাই। যারা রেজিস্ট্রেশন করেছেন, টাকা দিয়েছেন অথবা টাকা দেন না, যারাই রেজিস্ট্রেশন করেছেন সবাই আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের রেজিস্টার্ড মেম্বার, টাকা দিয়ে হোক অথবা না দিয়ে হোক সবাই। সুতরাং আপনাদের কারো একজনেরও বিন্দু পরিমাণ টেনশনের কোনো কারণ নাই। আর
সম্মানিত দুইজন শিক্ষক, এরা দুইজনই, বদরুল হাসান স্যার এবং মাহমুদুল হাসান স্যার, দুইজনই খুবই সিনিয়র টিচার, সিনিয়র ট্রেনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। আমি আশা করি তারা তাদের প্রজ্ঞা, তাদের এক্সপেরিয়েন্স এবং তারা প্রতিনিয়ত যেটা আপনাদের কাছে দেখে আপনাদের দুর্বলতা বা আপনাদের কোথায় আপনারা পিছিয়ে আছেন বা কি করলে আপনারা ডেভেলপ করতে পারেন, এরা যেহেতু 15-20 বছরের অভিজ্ঞ, এনাদের কাছে এগুলো নিয়ে যথেষ্ট ভালো এক্সপেরিয়েন্স আছে, তারা সেখান থেকে আপনাদেরকে শেখাবেন। আপনাদের কাজ হচ্ছে নিজে কোর্সটা করবেন। আমরা অনেকে হয় কি স্পোকেন এবং রাইটিং, আমি অন্যান্য প্রতিষ্ঠানেও কাজ করতে গিয়ে দেখেছি, সেটা হচ্ছে আমরা একটা কোর্স করে এটাকে ছেড়ে দিই। ছেড়ে নয়, কোর্সটা আপনি আবার রিপিট করেন। আপনি কোর্সটা স্পোকেন ইংলিশের আপনি বদরুল হাসান স্যারের সাথে আপনি একটা কোর্স করলেন, 25টা ক্লাস আপনি করলেন, ওকে ফাইন। এরপরে আপনি আবার মাহমুদুল হাসান স্যারের সাথেও সেম কোর্সটা আবার রিপিট করেন। আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত আপনি এটা 2বার 3বার 4বার যখন এই কোর্সটা করবেন, আপনি কিন্তু অনেক বেশি দ্রুত জিনিসটা ক্যাচ করতে পারবেন এবং আপনি ডেভেলপ করতে পারবেন। কোর্স রিপিট করা আমরা এখনো শুরুই করি না। রিপিটের কথা বলতেছি কেন, কারণ আমি ব্যক্তিগতভাবে ফিল করি, আমি জানি না বদরুল হাসান স্যার বা মাহমুদুল হাসান স্যার আমার সাথে একমত হবেন কিনা, রিপিট কোর্স করা এই ধরনের কোর্সগুলো, কারণ একটা দুইটা 1 মাস 2 মাস দিয়ে এটা আপনার হবে না। আর এখানে বেটারমেন্টের কোনো শেষ বলে কোনো কিছু না। আপনি প্রতিনিয়ত, এই যে আপনি এখন আমরা বলছি স্পোকেন ইংলিশ, কিছুদিন পরে স্যাররা বলবেন প্রোনাউন্সিয়েশন, কিছুক্ষণ পরে বলবেন অ্যাকসেন্ট, কিছুক্ষণ পরে বলবেন আবার কি ওই ফনেটিক্স, এখানে অনেক ধরনের বিষয় আছে। আমরা প্রাইমারিলি যাতে কোর্সটা মানে ছোটরা, বড়রা, মাঝারিরা সবাই যেন ক্যাচ করতে পারে, এবং এরা যেহেতু দুইজন সম্মানিত শিক্ষক, যথেষ্ট ট্রেন কোন পরিবেশে আপনাদেরকে কি দেওয়া উচিত, কতটুকু দেওয়া উচিত, এই ব্যাপারে তারা খুব ভালো জানেন, ভালো এক্সপেরিয়েন্স। আপনারা এটা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনারা কোর্স শেষ হওয়ার পর আপনারা নিজেরাই ফিডব্যাক নিজেরা বুঝতে পারবেন। আর যারা পার্টনার খুঁজতেছেন, এই যে মানে স্পিকিং এর একজন পার্টনার চাই, কেউ এখানে বিজ্ঞাপনও দিচ্ছেন, দেখা যায় কমেন্টে, এই যে বদরুল, আমি আপনাদেরকে দুইজন পার্টনার দিচ্ছি, একজন হচ্ছে শ্রদ্ধেয় বদরুল হাসান স্যার আর একজন হচ্ছেন শ্রদ্ধেয় মাহমুদুল হাসান স্যার। তারাই আপনার ইংলিশ স্পিকিং পার্টনার। আপনারা যখন সপ্তাহে 3 দিন আমাদের, আমরা শনি সোম বুধ 3 দিন ক্লাস হবে, 25টা ক্লাস হবে, আপনারা সেখানে যেহেতু, এবং জুম আমরা যেহেতু অ্যাপ্লাই করবো বললাম, সুতরাং আপনারা স্যারদের সাথে সপ্তাহে এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস বা সপ্তাহে 3-4 ঘন্টা তাদেরকে আপনারা পার্টনার বানান, তাদের সাথে আপনারা শিখুন। আর আমি সবাইকে বলবো, যেহেতু এই কোর্সটা আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনারা বেনিফিটেড হন, আপনারা আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, বলবেন, মেনশন করবেন, এই কোর্সটা করার কথা বলবেন। কেমন হলো না হলে এটা আপনি কোর্সটা করার পর আপনি বুঝতে পারবেন ডেভেলপমেন্ট হয়েছে কিনা, আপনি নিজে যাচাই করতে পারবেন। আমার লাস্ট প্রশ্ন মাহমুদুল হাসান স্যারের কাছে, কেন তাদের এই কোর্সটা করা দরকার আপনি একটু বলেন। মাহমুদুল হাসান স্যার সম্ভবত একটু আনমিউট করতে হবে মনে হয়। I'm sorry, আমি আনমিউট করিনি। যেটা হচ্ছে আমরা স্কুলে তো এটা অনেক পড়েছি, রচনাটা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, আমার পড়াশোনা ভালো করার জন্য, বাইরে স্কলারশিপ নিয়ে যাওয়ার জন্য, বিভিন্ন সবগুলোই আমরা জানি, বাট আমরা কিছুই করি না। দিস ট্রু। এক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের এই কোর্সে আমরা ওইভাবে চেষ্টা করব, আমি তো আমার মেথডটার কথা বললাম যে একটা সিচুয়েশন বেসড আমার কোর্সের মেথডটা, কোন সিচুয়েশন আমরা কিভাবে কথা বলবো। এরপরে যেটা হচ্ছে, যেটা প্র্যাকটিস আগে, ইট শুড বি ইন কন্টিনিউয়াস প্র্যাকটিস। আর বদরুল হাসান স্যার একটা কথা প্রথমে বলেছিলেন, আমার খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে আমরা আজকে এখানে কালকে ওখানে, মানে অনলাইনে তো এখন ইটস অ্যান অপশন অনলাইন, যেটা তো আমরা দেখা যাচ্ছে এক এক জায়গা থেকে এক একটা জিনিস শিখছি, আসলে কিছুই শিখতে পারছি না। আমি যদি এটার কথা বলি, এখন আমরা ইউটিউবে অনেক আলেমের বয়ান শুনছি, আলটিমেটলি আমরা মিসগাইডেড হচ্ছি, এটা বলে সেটা বলে, আসলে আমি কিছুই করছি না, আমি আমল করছি না, শুধু শুনেই যাচ্ছি। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা যখন এই একটা কোর্সে ভর্তি হব, এই কোর্সের ইনস্ট্রাক্টর যেভাবে আমাকে গাইডলাইন দিচ্ছে, আই শুড ফলো অনলি হিজ গাইডলাইন। আমি আজকে ইউটিউবে ওইটা দেখলাম, কালকে এটা দেখলাম, আলটিমেটলি কিছুই হবে না। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি। আমি ইন 2020, দ্যাট ইজ লাস্ট ইয়ার, আমি সাপ্লাই চেইনের উপর একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন আমি নিয়েছি, যেটা হচ্ছে CSCM। এটা আমেরিকার ISC এর একটা সার্টিফিকেশন বডি, ওরা এই সার্টিফিকেটটা প্রোভাইড করে। কোচিং আমরা অনলাইনেই করেছি, করোনার কারণে আমার জন্য একটা সুযোগ হয়েছিল। করোনা ওয়াজ এ ব্লেসিং টু মি ইন দ্যাট
সেন্স। ওখানে যেটা আমরা দেখেছি, আমাদের ইনস্ট্রাক্টর বাংলাদেশে খুব বড় বড় সাপ্লাই চেনে যারা হেড আছেন বা সাপ্লাই চেন এক্সপার্ট আছেন, তারা আমাদের ক্লাস নিয়েছিলেন। সবসময় আমাদেরকে ওইটা বলতেন, ইউটিউবে সাপ্লাই চেনের অনেক কিছু আপনারা পাবেন, দয়া করে কোর্স চলাকালীন এই জিনিসগুলো আপনারা ফলো করবেন না, আদারওয়াইজ ইউল বি মিসগাইডেড। তো আমি এক্ষেত্রে আমি এটা বলবো স্টুডেন্টদেরকে যে একজনেরটাই ফলো করা। আমি যখন এই কোর্সটা করছি, উনি যেভাবে আমাকে শেখাচ্ছেন আমি ওইভাবে চলি। আমি যদি এদিক সেদিক থেকে সব কিছু নেওয়ার চেষ্টা করি, আলটিমেটলি দেয়ার বি নো রেজাল্ট। ওইখানে আমার একটাই পরামর্শ, যেটা হচ্ছে আমি কোর্স চলাকালীন সময় ইনস্ট্রাক্টর যেভাবে বলছে আমি সেটাই ফলো করব, এবং উনি আমাকে পরবর্তীতে আফটার দ্য কোর্স হোয়াট আই শুড ডু, উনি যেভাবে গাইডলাইন দিবে আমি সেটাকেই ফলো করব। নিজে থেকে যদি আমি চিকিৎসা শুরু করি তাহলে কিন্তু ক্ষতি আছে, যেটা হচ্ছে আমরা নিজে থেকে এখন গ্যাস্ট্রিকের ওষুধ নিজেরাই খেয়ে ফেলি, জ্বর আসছে প্যারাসিটামল আমরা নিজেরাই খেয়ে ফেলি। তো এই ধরনের একটু না করা, মানে নিজেরা চালাকি না করা। তো আমাদের ডক্টর বা আমরা যারা এক্সপার্ট আছি, ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, তারা যেভাবে গাইডলাইন দিব সেটা যদি ফলো করে, আশা করি they can have a good result ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন বদরুল হাসান স্যারকে একটু বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই দেখা যায় ক্লাসে পড়ার সময় কথা বলছেন, এটা ঠিক আছে কিনা বইয়ের সাথে মিলিয়ে দেখা। একটু মাহমুদুল হাসান ভাই একটু আপনি মিউট করতে। হ্যাঁ হ্যাঁ, বদরুল হাসান ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মানে টিচার ঠিক পড়াচ্ছেন কিনা বা টিচার ঠিক আছে কিনা অনেকেই ক্লাস চলাকালীন সময়ে নিজের বই খুলে দেখে। আমরা জেনারেল নলেজ নিয়ে নিজেরা পড়ি এবং পড়াই, অনেক সময় দেখা যায় আমি হয়তো বললাম সঙ্গে সদস্য হচ্ছে এতজন, পেজ খুলে খুলে কেউ একজন দেখতেছে, অথবা ওই স্যার যেটা বলেন গুগলে চার্জ দিয়ে দেখতেছে স্যারের কথাটা ঠিক আছে কিনা। মাহমুদুল হাসান স্যার খুবই সুন্দর একটা পয়েন্ট তুলেছেন, সেটা হচ্ছে যে কোর্সটা করছে ওই কোর্সে ওই সময়কালীন ইউটিউব না দেখা বা অন্য কোনো ওই আলেমের বা অন্য কোনো বুজুর্গের পরামর্শ না শোনা একই বিষয়ে। কারণ হচ্ছে আপনার কনসেন্ট্রেশন, এবং একটা জিনিস 2 মাস পরে তো সে চাইলে আবার করতে পারে, কি শিখলাম না শিখলাম একটু নিজেরে টেস্ট করে দেখি। বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এটাই আপনার কাছে আজকে লাস্ট জিজ্ঞাসা। ধন্যবাদ। আমি একমত, 100% একমত। এবং একজনকে ইমাম মেনে শিখলে এখান থেকে আউটপুটটা অনেক বেশি আসবে, কারণ তার পালসটা যেমন লার্নাররা বুঝতে পারে, লার্নারদের পালসও কিন্তু কোচ বুঝতে পারে। সেই জন্য আমরা একটা ওয়েতে থাকলেই এটা শেষ করি একবার, তারপর যদি এই টাইমে কোচ কোনো গাইডলাইন দেয় যে আপনারা পাশাপাশি এটা একটু দেখেন, ওটা একটু দেখেন, এই অডিওটা একটু প্র্যাকটিস করা যেতে পারে। তো আমি বলবো যে একমুখী পথেই চলতে হবে এখানে। আর আপনি একটা শেষ প্রশ্ন যেটা করেছেন, আমি এটার একটু উত্তর 4 লাইনে একটা উত্তর দিতে চাই। সেটা হচ্ছে আমরা স্পোকেন ইংলিশ কোর্সটা আসলে কেন করবো? আমি বলবো স্মার্ট হওয়ার জন্য করতে হবে। কিরকম স্মার্ট? যখন আমি কথা বলবো কোনো টক শোতে, আমি স্মার্টলি কথা বলতে পারবো। যখন আমি ইন্টারভিউ দিতে যাব, আমি স্মার্টলি ইন্টারভিউ ফেস করতে পারবো। যখন আমি জব সেক্টরে লিড দিতে যাব, সেখানে আমি স্মার্টলি লিড দিতে পারবো। যখন গ্লোবালি কাজ করতে পারবো, স্পোকেন ইংলিশ জানা থাকলে আমি সেখানেও স্মার্টলি কাজ করতে পারবো। সো স্মার্ট হওয়ার জন্য আমরা স্পোকেন ইংলিশটা অবশ্যই শিখবো। আরেকটা কথা হচ্ছে যে প্রশিক্ষণের মাঠে ঘাম ঝরান, যুদ্ধের ময়দানে রক্ত বাঁচান। আমরা যদি এখন প্রশিক্ষণটা নেই, তো যখন আমরা চাকরি বাজারে যাব, উদ্যোক্তা হব, সেখানে আমাদের রক্ত আর ঝরবে না এখন ঘামটা ঝরালে। অতএব ঘামটাই সস্তা, এটাই ঝরিয়ে ফেলবো। আর শান্ত নদীতে কখনো দক্ষ সাঁতার হওয়া যায় না। এই অনলাইন কোর্স করতে গিয়ে অনেক ধরনের সমস্যা আসতে পারে, সেই সমস্যাকে আমলে না নিয়ে নিজেই সমাধান বের করার চেষ্টা করতে হবে। যারা স্মার্ট তারা অভিযোগ করে না, তারা সমাধান করে। আমি বাদল সৈয়দ স্যার একটা উক্তি বলতে চাই, যে উনি একটা উক্তি দিয়েছেন, সেটা হলো যে কাউকে যদি ইংল্যান্ডের রানীর প্রাসাদে থাকতে দেয়া হয়, সেখানেও সে 100টা সমস্যা খুঁজে বের করতে পারবে। সমস্যা বের করাটা কোনো ক্রেডিট নয়, বরং সেই সমস্যাটা সমাধানের চেষ্টা করাটা হচ্ছে ক্রেডিট। আমি আশা করবো মার্চ ফরওয়ার্ডের লার্নাররা দে আর স্মার্টার দেন এনিবডি এলস, তারা সমস্যা খুঁজবে না, সমাধান খুঁজবে। সবাইকে স্বাগত জানাচ্ছি কোর্সে। নিজে করুন, অন্যকে আমন্ত্রণ জানান। ধন্যবাদ। অনেক ধন্যবাদ বদরুল হাসান স্যার। এরপর আর কথা হয় না স্যার, যেটা বলেছেন আসলে যে অবস্থায় আছি সেই অবস্থায় আমাকে বেস্ট ওয়েটা খুঁজে নিতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা এই দুজন মানে খুবই ইম্পর্টেন্ট সময়ের সেরা শিক্ষক, তাদের কাছ থেকে আপনারা ক্লাসগুলো পাবেন ইনশাআল্লাহ। আপনারা যত স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবেন, মার্চ ফরওয়ার্ডের নতুন নতুন প্রোগ্রাম নিয়ে এগিয়ে আসবে। যারা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের জন্য আমাদের এখানে রেজিস্ট্রেশন শুরু করেছেন, তাদের জন্য বলি আমরা
হয়তো ফার্স্ট উইক যদি নাও পারি, সেকেন্ড উইক আমরা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের আমরা ওরিয়েন্টেশন এবং কোর্স ক্লাসে শুরু চলে যাব ইনশাল্লাহ। আজকে ওরিয়েন্টেশনের মধ্য দিয়েই মার্চ ফরওয়ার্ডের নতুন একটা প্রোগ্রামের যাত্রা শুরু হলো, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ ক্লাস, এবং দুইজন খুবই রেসপেক্টেড, রিনাউন্ড এবং এক্সপেরিয়েন্স টিচার মিস্টার বদরুল হাসান স্যার এবং মিস্টার মাহমুদুল হাসান স্যার, তাদেরকে নিয়েই আমরা যাত্রাটা শুরু করলাম ইনশাল্লাহ। আপনারা সকলে আমাদের সাথে থাকবেন এবং বদরুল হাসান স্যার যেটা বলেছেন, নিজে করুন, ইনভাইট ইউর ফ্রেন্ডস, অন্যদেরকে উদ্বুদ্ধ করুন। এবং এই যে আপনি পার্টনারের কথা বলছেন, আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে এটা করান। আপনি যদি হন হাজব্যান্ড, আপনি ওয়াইফকেও কোর্সটা করান। আপনি যদি হন ওয়াইফ, আপনি হাজব্যান্ডকেও কোর্সটা করান। আমরা টাইম সেটিং এর দিকেও একটু মনোযোগ রাখবো, যাতে আপনারা সিনিয়ররা বা বিশেষ করে যারা কর্মজীবী যারা আছেন তাদের জন্য সুইটেবল সময় বের করে যাতে আপনারা নিজেরা ফ্যামিলি মেম্বারসদের নিয়ে এই কোর্সটা করতে পারেন। আমরা কোর্সটাতে এমন চাই, এই দুজন শিক্ষককে নিয়ে আপনাদের ক্লাসগুলো এমন ভাবে করতে চাই, ফ্যামিলিতে সবাই মিলেও চাইলে এই কোর্সগুলো, বাবা মা ভাই বোন সবাই মিলেও যাতে এই কোর্সগুলো করতে পারেন নিজেরা। এই যে আপনার পার্টনার হয়ে গেল, আপনি ফ্যামিলিতে প্রত্যেক যাদের সাথে দিবারাত্রি কথা বলছেন তাদের সাথে প্র্যাকটিস করতে পারবেন। তো আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য, প্রায় 1 ঘন্টা 21 মিনিট আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ক্লাসে আমাদের সম্মানিত স্যারদের সাথে আপনাদের দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।